গুড ইভিনিং। আমরা কি স্টার্ট করব না একটু ওয়েট করব? স্যার শুরু করে দেন, যেহেতু 13 মিনিট অলরেডি ওভার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ওয়েলকাম স্যার। আমরা আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর প্রভিশনস নিয়ে ডিসকাস করতেছিলাম, রাইট? জি তাই স্যার। কি? ওকে। সো এটা আমরা বলতেছিলাম কি যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যে প্রভিশনসটা বা অ্যারেঞ্জমেন্টটা, সেটা আমরা একটা এক্সাম্পল লাস্ট ক্লাসে প্রবাবলি দিয়েছিলাম। সো আমি আবার রিক্যাপ করি যে আমরা ওখানে বলতেছিলাম যে সাপোজ এ একটা কোম্পানি আপনার হয়তো দেখা গেল যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আপনার এক্স, বাট তার ক্যাপাসিটি আছে সাপোজ ধরেন 200 পিস বা 1000 টন, যেভাবে যেটাই বলি, যে তার সাপোজ 200 পিস একটা প্রোডাক্টের ইউনিট সাইজ কনসিডার করে তার প্রোডাকশন ক্যাপাসিটি আছে, বাট তার মার্কেট ডিমান্ড হয়তো দেখা গেল যে 400 পিস। এটা একটা অপশন যে একজনের আপনার মার্কেট ডিমান্ড আছে বাট তার প্রোডাকশন ক্যাপাসিটি কম। আরেকটা ক্ষেত্রে দেখা গেলো যে আরেকজন ম্যানুফ্যাকচারার সাপোজ বি, ওই ম্যানুফ্যাকচারার আপনার ওয়াই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। দেখা গেলো যে তার ওই ওয়াই প্রোডাক্টের জন্য তার যে ক্যাপাসিটি আছে 500 পিস, বাট দেখা গেলো যে তার হয়তো 150 পিস আপনার ডিমান্ড আছে। তাহলে একজনের এডিশনাল 200 পিস দরকার, আবার আরেকজনের আপনার 350 পিস আপনার এক আইডিয়াল ক্যাপাসিটি পড়ে আছে। তো এই যে আপনার ম্যানুফ্যাকচার এ আপনার ম্যানুফ্যাকচার বি এর মাধ্যমে কি করতে পারে, তার গুডস গুলা ম্যানুফ্যাকচার করে নিতে পারে। এই যে আপনার অ্যাক্টিভিটিটা, দ্যাট ইজ কল্ড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আপনার এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্টে আমরা বলছিলাম যে একটা ডেফিনেশন আছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, হোয়াট দ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। তো আমরা যেটা রেফারেন্স দিলাম সেটার বেসিসে বি হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, বি হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, আর এ হলো কি যার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে সে হলো, যদিও এটার কোনো আপনার ডেফিনেশন এই নতুন আইন মানে এক্সিস্টিং লতে নাই, 1991 সনের আইনে একটা ডেফিনেশন ছিল যেটাকে স্বত্বাধিকারী বা ব্র্যান্ড ওনার বলা হতো। তো টেকনিক্যালি এখানে এটাই কাজ করতেছে, বাট ডেফিনেশন লফুলি আছে শুধুমাত্র কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার মানে যে বি। সো বি এর ডেফিনেশনটা দেওয়া আছে যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার মিনস দ্য ম্যানুফ্যাকচারার হু ম্যানুফ্যাকচার্স গুডস আন্ডার কন্ট্রাক্ট in exchange of consideration using input supplied by the brand owner is এক নম্বর, or his input। তার মানে ওই ম্যানুফ্যাকচারার, যে ম্যানুফ্যাকচারার কন্ট্রাক্টের আন্ডারে গুডস ম্যানুফ্যাকচার করে আপনার সাপ্লাই দেয় ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন ইউজিং ইনপুট, র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল যেগুলো আছে সেগুলা ব্র্যান্ড ওনার যে স্বত্বাধিকারী সে সাপ্লাই দেয়, অথবা সে নিজে আপনার পারচেস করে নেয়। তাহলে এই হলো ডেফিনেশন অফ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। এখন এই টপিকটার পরেই আমরা সেকশন 46 এবং 47-এ যাব, ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটে। সো ওই সেকশন 46-এর একটা প্রভিশনস আছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নট অ্যালাউড এর যতগুলো সার্কামস্টেন্সেস আছে, ওই সার্কামস্টেন্সেসে একটা প্রভিশনস আছে যে অ্যাকসেপ্ট ম্যানুফ্যাকচারিং অফ গুডস আন্ডার কন্ট্রাক্ট in applicable case VAT paid on goods or service under the custody, possession or occupancy of the other person। সো এটার একটা প্রভিশনস আছে হলো যে যদি আপনার কোনো গুডস আন্ডার দ্য কাস্টডি, পসেশন, অকুপেন্সি আদার পার্সনের থাকে, তাহলে ওই গুডস এর যে ভ্যাটটা পেড করা হয়েছে সেটাই ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। বাট এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কি করতেছে, যে আপনার ব্র্যান্ড ওনার মানে যার গুডসটা ম্যানুফ্যাকচার করা হবে এ, সে যখন গোশটা বি কে সাপ্লাই দিল র মেটেরিয়ালস গুলা, তখন ওই র মেটেরিয়ালস গুলা কার কাস্টডিতে থাকে? কাস্টডি, প্রসেসন, অকুপেন্সি যেটাই বলি না কেন সেটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং আন্ডারে থাকে। কিন্তু আপনার এ কিন্তু যখন র মেটেরিয়াল গুলা পারচেস করলো তখন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ফেলে।
তো এই জন্যই বলা হয়েছে অ্যাকসেপ্ট ম্যানুফ্যাকচারিং অফ গুডস আন্ডার কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে গুডস ম্যানুফ্যাকচারিং এর ব্যতীত অন্য ক্ষেত্রে যদি ব্যাড পেইড গুডস অথবা সার্ভিস অন্য কারোর কাস্টডিতে থাকে, তাহলে ওইটার উপর নিজের কন্ট্রোলে না আসা পর্যন্ত ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। শুধু একটা মাত্র ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। সো আপনার হোয়াট দ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার সেটা একটা ডেফিনিশন দেওয়া আছে। আর একটা প্রভিশন সেকশন 46 কে ডেসক্রাইব করা আছে যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের আন্ডারে আপনি যখন র মেটেরিয়াল সাপ্লাই দিলেন তার আন্ডারে থাকলেও আপনার ব্র্যান্ড ওনার, যে আপনার র মেটেরিয়ালস এর মালিক বা গুডস এর মালিক, সে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে। তো এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্টটা বা প্রসিডিউরটা কি হবে, সেটার জন্য একটা জেনারেল অর্ডার আছে। জেনারেল অর্ডার 14 ইস্যু করা হয়েছে আপনার 24শে নভেম্বর 2020 সালে। সো ওই জেনারেল অর্ডারে আপনার ফার্স্ট যে কন্ডিশনসটা সেটা হলো, যেহেতু দুইজন, এখানে দুইজন ম্যানুফ্যাকচারার, একজন ম্যানুফ্যাকচারার এ অথবা বি, এ হলো ব্র্যান্ড ওনার আর বি হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার, তাদের দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকতে হবে। ফার্স্টে বলা হয়েছে কন্ট্রাক্ট বিটুইন দ্য ব্র্যান্ড ওনার অফ দ্য গুডস অ্যান্ড দ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার ইজ টু বি এক্সিকিউটেড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। মানে কন্ট্রাক্ট অ্যাক্টের প্রভিশনস বেসিসে এই যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার এন্ড ব্র্যান্ড ওনার, তাদের দুইজনের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে। তারপরে আপনার কিভাবে আপনার গুডস গুলার র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস গুলার মুভমেন্ট হবে ফ্রম ব্র্যান্ড ওনার মানে এ থেকে বি তে, এবং বি যখন আবার গুডসটা ম্যানুফ্যাকচার করবে, বি মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, তারপরে গুডস গুলা কিভাবে আপনার এ তে মুভমেন্ট করবে, সেটা ডিটেল প্রসিডিউরস। এবং আপনার যেহেতু দুইজনেই ম্যানুফ্যাকচারার, সো কে কখন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন সাবমিট করবে, এ এবং বি, দ্যাটস মিনস ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, সেই প্রভিশনস গুলো এখানে ডেসক্রাইব করা আছে। এবং কি কি রেকর্ডস মেনটেন করতে হবে বাই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড ব্র্যান্ড ওনার, সেই প্রভিশনস গুলো এই জেনারেল অর্ডারে ডেসক্রাইব করা আছে। সো ফার্স্ট পেজে আমার যেটা বলা আছে, আমরা এটাকে ব্র্যান্ড ওনারে কি কি করণীয় প্রথমে নিয়ে আসছি। যে আপনার যখন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে আপনার গুডস, এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন ফিনিশ গুডসটা ম্যানুফ্যাকচার করবে, সংজ্ঞা থেকে দেখা গেছে যে দুইটা অপশনস আছে। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে ব্র্যান্ড ওনার মানে যে স্বত্বাধিকারী, মানে আমরা এক্সাম্পলে যাকে এ বলছি, এই এ সব র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে দিতে পারে, দিয়ে বলতে পারে যে ঠিক আছে এই গুডস পার্টিকুলার গুডস ম্যানুফ্যাকচার করবে বাই বি মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার করার পরে এই যে ম্যানুফ্যাকচার করছে এটার এগেনস্টে একটা ফিক্সড অ্যামাউন্ট, হ্যাঁ, সার্ভিস চার্জ বলি বা আপনার মেকিং চার্জ বলি, এটা পেমেন্ট করবে টু বি কে। দেন বি আবার এই গুডসটা ম্যানুফ্যাকচার করে এ কে দিয়ে দিবে। এটা একটা অপশন হতে পারে। আবার একটা অপশন হতে পারে যে ব্র্যান্ড ওনার মানে এ, এ হয়তো কিছু র মেটেরিয়াল সাপ্লাই দিল, তাহলে সাপ্লাই দেওয়ার পরে বি কিছু র মেটেরিয়াল পারচেস করলো, তাহলে পারচেস করার পরে ওই র মেটেরিয়াল দ্বারা গুডসটা ম্যানুফ্যাকচার করা হলো, করার পরে বি মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ওই গুডসটা আপনার সাপ্লাই দিবে এ কে। তো যখন সাপ্লাই দিবে এ কে, তখন কিন্তু ওই ভ্যালুটা কি হবে, যখন পি এ কে বিল করবে মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন ব্র্যান্ড ওনারকে বিল করবে, তখন সার্ভিস চার্জ বা ম্যানুফ্যাকচারিং চার্জ যেটাই বলি না কেন, ওই কস্টটা প্লাস যেই র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল কস্ট আপনার পার ইউনিটে আপনার ইউজ হয়েছে, কারণ সে এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার পারচেস করার ফলে ওই কস্টই কিন্তু ইনভয়েসটা রেজ করবে টু ব্র্যান্ড ওনার। তার মানে হলো যে যতটুকু কস্ট, এগ্রিড ফিস প্লাস কস্ট, ওই টোটালটাই হবে আপনার কস্ট টু আপনার ব্র্যান্ড ওনার। সো এখন এই যখন ব্র্যান্ড ওনার আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে র মেটেরিয়াল গুলো সাপ্লাই দিবে, তখন এটা সেলস হিসেবে ট্রিট হবে না। এটার যে সেলস হিসেবে যদি ট্রিট হয়, তাহলে কি করতে হবে, ব্র্যান্ড ওনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে যখন র মেটেরিয়াল সাপ্লাই দিবে তখন কিন্তু ব্যাক পে করতে হবে। বাট এই ক্ষেত্রে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্টে যখন দুইজন ম্যানুফ্যাকচারারের সাথে এই অ্যারেঞ্জমেন্টটা হয়, তখন আপনার একটা ট্যাক্স ইনভয়েস আসে, একটা ইনভয়েস দ্যাট ইজ কল্ড ব্যাট 6.4। এই ইনভয়েস দিয়ে ব্র্যান্ড ওনার র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল গুলা উইদাউট পেইং এনি ভ্যাট তাকে সাপ্লাই দিতে পারবে, ম্যানুফ্যাকচারারকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে সাপ্লাই দিবে। আবার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন গুডস গুলা ম্যানুফ্যাকচার করবে, করার ফলে ফিনিশ গুডসটা আবার যখন ব্র্যান্ড ওনার মানে এ কে সাপ্লাই দিবে, তখনও 6.4 এর মাধ্যমে সাপ্লাই দিবে।
ইন এডিশন টু দ্যাট, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আপনার যেই তার সাথে এগ্রিড ফিস ছিল আপনার ব্র্যান্ড ওনারের সাথে পার ইউনিট প্রোডাকশনের জন্য, ওই ফিসের জন্য এটা 6.3 ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে। তার মানে যখন ব্র্যান্ড ওনার র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল গুলা সাপ্লাই দেয় টু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, সেখানে একটা মাত্র ইনভয়েস হয়, দ্যাট ইজ কল্ড 6.4। তখন কিন্তু কোনো ব্যাড পেমেন্টের অব্লিগেশন ক্রিয়েট হয় না। আবার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন আপনার গুডসটা ম্যানুফ্যাকচার করে ব্র্যান্ড ওনারকে ফেরত দিবে, মানে যে গুডসের মালিক সত্ত্বাধিকারী, তাকে দুইটা ইনভয়েস হবে। একটা ইনভয়েস হয় হলো গুডসটা যখন সাপ্লাই দিবে টু ব্র্যান্ড ওনার, তখন ওই সেম ব্যাট 6.4 হয়। আবার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে পরিমাণ টাকা পাবে ব্র্যান্ড ওনার থেকে পার ইউনিটের জন্য, ওইটার জন্য ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে টু কন্ট্রাক্ট ব্র্যান্ড ওনার। তো এখানে এটাই বলা হয়েছে যে দ্য ব্র্যান্ড ওনার শ্যাল ইস্যু ব্যাট 6.4 in 2 copies during supply of input either from place of import directly or place of manufacturing to the contract manufacturer, where the original is to be given to the contract manufacturer and the duplicate copy is to be preserved by the brand owner. So এখানে দেখেন, এখানে দুইটা জিনিস বলছে, either directly from place of import directly or place of manufacturing to the contract manufacturer। তার মানে ব্র্যান্ড ওনার যখন র মেটেরিয়াল সাপ্লাই দিবে, দুইটা সোর্স থেকে ডিরেক্টলি দিতে পারে। একটা হলো সাপোজ একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করছে, এখন আপনার চিটাং পোর্ট থেকে ইম্পোর্ট করছে, চিটাং পোর্ট থেকে ডিরেক্টলি আপনার র মেটেরিয়ালটা আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিতে সাপ্লাই দিতে পারবে। এটা একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে যে না, ফ্যাক্টরি থেকে এই ব্র্যান্ড ওনারের ফ্যাক্টরি থেকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে সাপ্লাই দিবে। সাপোজ চিটাং পোর্ট থেকে ইম্পোর্ট করে এনে ফ্যাক্টরি আনলো, ফ্যাক্টরি থেকে আপনার সাপ্লাই দিবে। দুইটা অপশনই ওপেন করা আছে, এবং যখন সাপ্লাই দিবে তখন 6.4 আপনার ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে ইন 2 কপিস। মেইনটা আপনার অরিজিনালটা দিবে টু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, আর ডুপ্লিকেটটা প্রিজার্ভ করবে বাই ব্র্যান্ড ওনার। তারপর বলছে ডিউরিং সাপ্লাই অফ ইনপুট ফ্রম ওয়্যার হাউসেস অর বিজনেস প্লেসেস ইন লিউ অফ ম্যানুফ্যাকচারিং প্লেস, the brand owner shall issue 6.4 in 2 copies from that registered warehouse or business place where the original is to be given to the contract manufacturer and the duplicate copy is to be preserved by the brand owner. দেন আফটার, ওই যেটা বললাম যে ম্যানুফ্যাকচার করার পর কি হবে, আফটার সাপ্লাইং দ্য গুডস টু দ্য ব্র্যান্ড ওনার from contract manufacturer, the brand owner shall submit input output coefficient in after form 4.3 to the respective divisional officer. Brand owner shall issue tax invoice following provisions of section 33 towards the supply of goods আপনার manufactured under contract. So এটাকে যদি আমি সামারি করি, যে এখানে যেহেতু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড ওনারের গুডস ম্যানুফ্যাকচার করে দিবে অ্যাজ পার এগ্রিড প্রাইস, প্রাইসটা দুই ভাবে হতে পারে, যে একটা শুধুমাত্র যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা, মানে প্লাস তার প্রফিট সহ। আরেকটা হতে পারে যে যে র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস গুলা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার পারচেস করবে, এগ্রিড ফিস প্লাস কস্ট অফ র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালস। তো যখন আপনার এই ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার দুইজনের মধ্যে এগ্রিমেন্টটা হবে, ব্র্যান্ড ওনার যখন র মেটেরিয়াল সাপ্লাই দিবে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে, তখন ইনভয়েস ইস্যু করবে 6.4-এ, এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ব্যাড পেমেন্ট করতে হবে না। এক, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার কি করবে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন আবার গুডসটা ম্যানুফ্যাকচার করবে, ম্যানুফ্যাকচার করার পরে গুডসটা যখন ব্র্যান্ড ওনারকে সাপ্লাই দিবে, তখন 6.4 ইস্যু করে সাপ্লাই দিবে, তখন কোনো ব্যাড পেমেন্ট করতে হবে না। আর in addition to 6.4 invoice, contract manufacturer আরেকটা ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে 6.3-তে টু ব্র্যান্ড ওনার। সেটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে পরিমাণ এগ্রিড প্রাইস পাবে ফর ম্যানুফ্যাকচারিং অফ পার ইউনিট প্রোডাক্ট, সেইটার বেসিসে 15% ব্যাট অ্যাপ্লাই করে 6.3 ইস্যু করবে তাকে, ব্র্যান্ড ওনারকে। এখন এখানে দুইটা জিনিস, একটা হলো ট্যাক্স ইনভয়েস ইস্যু করছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার টু ব্র্যান্ড ওনার, আর ব্র্যান্ড ওনার যখন গোশটা পাইলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে, তখন আবার যখন সাপ্লাই দিবে, তখন কন্ট্রাক্ট ব্র্যান্ড ওনার আবার 6.3 ইস্যু করে সাপ্লাই দিবে, কারণ তখন আপনার সেলস হচ্ছে। আর সেকেন্ড পয়েন্টটা হলো যে বিফোর সাপ্লাই ব্র্যান্ড ওনারও ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করবে, যেহেতু ইনপুট ফার্স্ট সাপ্লাইয়ের পূর্বে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাপ্লাইয়ের একটা প্রভিশনস আছে।
আবার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন গোসটা ম্যানুফ্যাকচার করে ব্র্যান্ড ওনারকে সাপ্লাই দিবে, তখন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারও আপনার ট্যাক্স ইনভয়েস সাবমিট ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করবে। তো এই এই স্লাইডটা যদি দেখেন, তো এই স্লাইডটাতে আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে আপনার 4.3-তে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করবে, সেটার ডেসক্রিপশনও দেওয়া আছে। এবং ঘুষ যেগুলো সাপ্লাই দিবে বাই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার টু ব্র্যান্ড ওনার 6.4-এ এটা ডেসক্রাইব করা আছে। এবং ইন এডিশন টু দ্যাট ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে ফর দ্য এগ্রিড কনসিডারেশন, সেটা আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এই স্লাইডে ডেসক্রাইব করা আছে। ফার্স্ট স্লাইডটা গেল ফর ব্র্যান্ড ওনার, দিস ইজ ফর ব্র্যান্ড ওনার, এবং সেকেন্ড স্লাইডটা ইজ অ্যাপ্লিকেবল ফর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। দেন আপনার ট্রান্সফার মুভমেন্ট হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনার বোথ ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ক্লেম করতে পারবে, সাবজেক্ট টু সাবমিটিং ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন ইন 4.3 এবং হ্যাভিং দ্য আপনার ডকুমেন্টস এস পার সেকশন 46। মানে 46 হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার যে কন্ডিশন গুলো ডেসক্রাইব করা আছে, সেগুলোর সেকশন হলো সেকশন 46। তাহলে আপনার ওই সেকশন 46 এর প্রভিশনস কমপ্লাই করে বোথ ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে। আর ডকুমেন্টস প্রিজার্ভের ক্ষেত্রে এখানে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ব্যাটের যে রেকর্ডস মেনটেন করার প্রভিশনস আছে, সেই রেকর্ডস তো মেনটেন করবেই। ইন এডিশন টু দ্যাট, যে এই যে র মেটেরিয়ালসটা ব্র্যান্ড ওনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে সাপ্লাই দিতেছে, দিস ইজ নট সেলস, তাহলে এইটার রেকর্ডস প্রপারলি মেনটেন করতে হবে বাই ব্র্যান্ড ওনার। এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস আপনার 6.4 এর মাধ্যমে কি করতেছে, আপনার রিসিভ করতেছে ফ্রম দ্য ব্র্যান্ড ওনার, এইগুলারও আপনার রেকর্ডস প্রপারলি আপনার মেনটেন করতে হবে, সো দ্যাট এটা রিকনসিলিয়েশন করা যায়। So these are the provisions related to contract manufacturer. So এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা চলে যাব ইনপুট ট্যাক্স ক্রেডিটে। আপনার একজনের মনে হয় আপনার মিউট করে নেই, আপনি কাইন্ডলি মিউট করে নেন। আপনাদের এটা সবার নিজ দায়িত্ব মিউট করে নেওয়াটা। এনি কোশ্চেন? আপনাদের এই পার্টে কোনো কোশ্চেন আছে? আছেন তো না আপনারা স্যার। নাকি? জি আছেন? স্যার। জি স্যার। জি বু- স্যার আছে। বোঝানো গেছে নাকি বুঝতে পারছেন? স্যার মানে ক্লিয়ার না স্যার। ক্লিয়ারলি ক্লিয়ার না হলে তাহলে তো কোশ্চেন করবেন। মানে ক্লিয়ারলি ক্লিয়ার না কোন জায়গাটায় বলেন? এই স্যার এই এইটাই যে তো। কন্ট্রাক্ট, স্যার এই যে ভ্যাটটা যে স্যার ক্লেম করবে মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার এবং ব্র্যান্ড ওনার স্যার, মানে হ্যাঁ, কোন ব্র্যান্ড ওনার জায়গায়? জি স্যার, এখানে কোন ক্ষেত্রে মানে স্যার এটা ক্লেম করবে স্যার, এটাই বুঝতেছি না স্যার মানে। কোন ক্ষেত্রে ক্লেম করবে সেটা বুঝতেছেন না? আচ্ছা, আপনার একটা কোশ্চেন বুঝলাম, আর বাকিরা সবাই বুঝছেন? আপনারা বাকিরা সবাই কি বুঝছেন? আছেন নাকি নাই? মানে আপনারা জাস্ট লগ ইন করে নাই? কোনটা? আউট অফ 33 একজনের একটা কোশ্চেন পাইলাম যে উনি বুঝেন নাই। আপনারা বাকিরা কি বুঝছেন? সাইলেন্ট। তার মানে আছেন কি নাই সেটাও বোঝা যাচ্ছে না। স্যার অনেকে স্যার স্যার অফিস থেকে ফিরে স্যার রাস্তা থাকে, তো অনেকে হয়তো বা জয়েন করে কথা বলতে পারেন। স্যার মাত্র জয়েন করছি তো স্যার, আসলে আমি তেমন কিছু শুনতে পাইনি, স্যার সেজন্য আমিও আসলে মাত্রই জয়েন করছি স্যার, অফিস থেকে এসে মাত্রই join। অফিস আচ্ছা, থেকে ঠিক আসতে আছে। দেরি হয়ে গেছে স্যার। আর আচ্ছা, একটু যদি এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংটা আর একটু যদি শর্টে ব্রিফ করেন স্যার, খুব ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একজন যেহেতু কোশ্চেন করছেন, ওই কোশ্চেনটা রেসপন্স করতে গেলেই আমাকে একটু শর্টলি ব্রিফ করতে হবে। আমি যেটা শুরুতে বলছি যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর অপশনটা হলো যে সাপোজ আপনার এ লিমিটেড একটা কোম্পানি, ওকে, তো এ লিমিটেড সাপোজ আপনার সাবান ম্যানুফ্যাকচার করে বিক্রি করে, সাবান ম্যানুফ্যাকচার করে বিক্রি করে। তো তার নিজস্ব নামেই নিজস্ব ব্র্যান্ডেই, যেমন ইউনিলিভার যেমন তার লাক্স সাবানটা তার ব্র্যান্ডের আপনার নামে বিক্রি করে, লাক্স ইজ দ্য ব্র্যান্ড অফ ইউনিলিভার।
বা আপনি যদি বলেন আপনার লাইফ বয়, অথবা আপনি রেকিড বেনকেঞ্জারে যদি বলেন ডেটল সাবান, কারণ রেকিড বেনকেঞ্জারের ব্র্যান্ড আপনার হলো ডেটল সাবান, একটা ব্র্যান্ড আছে। সো যদি এরকম বলেন, তো ওই বেসিসে আমরা কোনো কোম্পানির নাম না নিয়ে জাস্ট বোঝার জন্য বলে তারপর বলতেছি যে ঠিক আছে, এ লিমিটেড একটা কোম্পানি, তার একটা এই লিমিটেডের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে, মানে এই লিমিটেডের ব্যাটারি স্টেশনে যে ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে এ লিমিটেডের একটা সাবান ম্যানুফ্যাকচার হয়। তো দেখা গেল যে তার যে ক্যাপাসিটি আছে এ লিমিটেডের, তার ফ্যাক্টরিতে 200 পিস, হ্যাঁ, 200 গ্রাম 500 গ্রাম হোয়াট এভার ইট ইজ, 200 পিস সাবান ম্যানুফ্যাকচার করার মতো ক্যাপাসিটি আছে। বাট দেখা গেল যে এ লিমিটেডের এই সাবানের আপনার মার্কেট ডিমান্ড আছে পার মান্থ 400 পিস। তো তার মানে তার মাত্র ক্যাপাসিটি আছে 200 পিস, বাট মার্কেট ডিমান্ড ইজ 400 পিস। তাহলে এই আরো 200 যদি সে ম্যানুফ্যাকচার করতে পারতো, তাইলে এখন কি করতে পারতো, সে আরো মার্কেটে বেশি সাপ্লাই দিতে পারতো। তাহলে এখন তখন এটা একটা অপশন। আরেকটা একজন ম্যানুফ্যাকচারার মনে করেন বি লিমিটেড, তারও আপনার নিজস্ব ব্র্যান্ডের সাবান আছে এবং তার সাবান ম্যানুফ্যাকচারিং করার জন্য ফেসিলিটিস আছে, কারণ তার রেজিস্ট্রেশন ম্যানুফ্যাকচার হিসেবে। তো তার দেখা গেলো যে আপনার 500 পিস পার মান্থ সাবান ম্যানুফ্যাকচার করার ক্যাপাসিটি আছে, বাট তার মার্কেটে ডিমান্ড আছে মাত্র 150 পিস। তার মানে তার 350 পিস ম্যানুফ্যাকচারিং করার যে ক্যাপাসিটি, সেটা আইডিয়াল পড়ে আছে বি এর। আর এ এর দেখা গেল যে তার 400 পিস ডিমান্ড আছে, বাট তার নিজের প্রোডাকশন করার ক্ষমতা আছে 200, বাট তার 200 পিস আপনার প্রোডাকশন কারোর দ্বারা করার দরকার। তাহলে এই যে একজনের এডিশনাল ডিমান্ড আর একজনের লেস ডিমান্ড, এই দুইটাকে আপনার এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ম্যাচ করা যায়। তার মানে হলো যে আপনার যে এ লিমিটেড, তাকে ব্র্যান্ড ওনার বা স্বত্বাধিকারী বলা হয়, তার গুডসটা যখন বি ম্যানুফ্যাকচার করে দিবে তখন বি কে বলা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। এই দুইজনের ম্যানুফ্যাকচারিং আপনার অ্যাক্টিভিটিসটা বা অ্যারেঞ্জমেন্টটাই হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট। এখন এটা দুইভাবে হতে পারে। একটা হতে পারে যে এ যেই সাবানগুলা 200 পিস সাবান প্রোডাকশন করবে বাই বি, ওই 200 পিসের যে র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালস দরকার হয়, সেটা এ বি কে সাপ্লাই দিয়ে দিতে পারে। যখন এ বি কে সাপ্লাই দিবে, তো যেহেতু এর প্রোডাক্টে বি প্রোডাকশন করবে, তখন আপনার এই সাপ্লাইয়ের সময় ব্যাট পে করতে হবে না, একটা পয়েন্ট। কিন্তু এই সাপ্লাইটা দিতে হবে আপনার প্রেসক্রাইব ফর্ম ব্যাট 6.4, একটা ইনভয়েস, ওই 6.4 এর বেসিসে আপনাকে এ আপনার বি কে র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল গুলো সাপ্লাই দিবে, দিল সাপ্লাই। তাহলে এটা একটা অপশন। আরেকটা অপশন হতে পারে যে এ হয়তো 10টা র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস প্রয়োজন হয় ওই প্রোডাক্টটা সাবানটা ম্যানুফ্যাকচার করতে গেলে। এ কি বললো কি যে মেইন মেইন র মেটেরিয়াল সাপোজ আউট অফ 10, 5টা র মেটেরিয়াল বি কে সাপ্লাই দিল, আর বির সাথে এগ্রিমেন্ট দিল যে বাকি যে 5টা র মেটেরিয়াল যেটা আছে সেটা বি কিনে নিবে, কিনে তারপর আপনার সাবানটা ম্যানুফ্যাকচার করবে। তাহলে প্রথমটাতে যেটাতে দেখা গেল যে এ সব র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালস বি কে সাপ্লাই দিছে, আর বি শুধু সাবানটা ম্যানুফ্যাকচার করে এ কে আবার সাপ্লাই দিবে। তাহলে তখন আপনার দুইজনের মধ্যে যে ফিসটা হয়, তখন যে চার্জটা ডিটারমাইন করা হয়, সেটা হলো কি ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট প্লাস প্রফিট সহ বি আপনার আর এর মধ্যে সার্ভিস চার্জটা, মানে ম্যানুফ্যাকচারিং চার্জটা ডিফাইন করা হয়। সো আর যদি আপনার বি কোনো র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল ইউজ করে, তখন ওই র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়ালের কস্টটাও ওই আপনার এগ্রিড পিসের মধ্যে ইনক্লুড হয়ে প্রাইসটা ডিটারমাইন করা হয়। তো যখন এ মানে এ মিনস ব্র্যান্ড ওনার আর বি মিনস কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, তো এ যখন বি কে সাপ্লাই দিবে, তখন প্রথম বললাম কি 6.4 এ সাপ্লাই দিবে। এখন বি তো সাবানটা ম্যানুফ্যাকচার করলো, করার পর কি করবে, সে এ কে সাপ্লাই দিবে। তাহলে যখন বি সাবানটা সাপ্লাই দিবে, তখন আপনার কি করবে, দুইটা কমপ্লায়েন্স আছে। একটা কমপ্লায়েন্স হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করতে হবে তো ওটা রেসপেক্টিভ ডিভিশনাল অফিসার, যেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি। অ্যাজ ইউজুয়াল আপনার সাপ্লাইয়ের পূর্বে, ফার্স্ট সাপ্লাইয়ের পূর্বে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করতে হয়, তো
তো সেটা সাবমিট করবে। সাবমিট করার পরে গোসটা সাপ্লাই দিবে আপনার 6.4-এ, ওই যে 6.4-এ র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়ালস পাইছে, ওই রকম 6.4-এ গোসটা সাপ্লাই দিবে এ কে। এবং ওই যে সার্ভিস চার্জ বা ম্যানুফ্যাকচারিং চার্জ যেটা বি এ কে চার্জ করবে, সেটার জন্য ইস্যু করবে ট্যাক্স ইনভয়েস। তাহলে বি এর পক্ষ থেকে ইনভয়েস গেছে দুইটা, একটা হলো গুডস সাপ্লাইয়ের জন্য 6.4, আর একটা হলো ব্যাট পেমেন্ট অন তার যে এগ্রিড ফিস আছে ইনক্লুডিং অল র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল দিলে ওই সহ, ওইটার উপরে 15% হারে ব্যাট চার্জ করে আপনার ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে এ কে। যখন এর কাছে গুডসটা আসলো, তখন এর দুইটা রেসপন্সিবিলিটি, এ কে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন করতে হবে, প্লাস যখন এ গুডসটা সাপ্লাই দিবে টু ডিস্ট্রিবিউটর বা হোয়াট এভার ইজ আদার পার্সনকে, তখন আপনার এ কি করবে, ট্যাক্স ইনভয়েস ইস্যু করে গুডসটা সাপ্লাই দিবে। তাহলে এই হলো টোটাল আপনার অ্যারেঞ্জমেন্টটা, যেটাকে আমরা বলতে পারি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট। সো এখানে বিএটি রেকর্ডস এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে বিএটি রেকর্ডস পারচেজ সেল সেগুলা তো মেনটেন করবে বাই বোথ আপনার এ এন্ড বি, মানে ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। ইন এডিশন টু দ্যাট, এই যে এ বি কে র মেটেরিয়ালস প্যাকিং মেটেরিয়াল পাঠাচ্ছে, তাহলে সেটার একটা হিসাব থাকতে হবে। এবং আবার বি যখন গুডস ওই র মেটেরিয়াল প্যাকিং দ্বারা ম্যানুফ্যাকচার করে এ কে পাঠাচ্ছে, তখন ওইটারও একটা সেপারেট আপনার হিসাব প্রপারলি মেনটেন করতে হবে। সো দিস আর দ্য প্রভিশনস রিলেটেড টু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট এবং ব্যাট পেমেন্ট সিস্টেম আন্ডার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, এখন আশা করি ক্লিয়ার। ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার। এখন আমরা যাব, তাইলে আমরা যদি বলি, বলার আগে এই যে আমরা এখন তাহলে কোথায় যাব, আমরা ব্যাটের যদি টোটাল, আমরা এটা আগেও ডিসকাস করেছিলাম যে ব্যাটের যেই নেট লায়াবিলিটি ডিটারমাইন করার জন্য যেই ফর্মুলা আছে অ্যাজ পার সেকশন 45, ওখানে আপনার ফর্মুলাটা কি, ফার্স্টে আউটপুট, আউটপুট ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি, ওইটা থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট লেস করা হয়, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাড করা হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ দেওয়া হয়। এই চারটার যোগ বিয়োগের যে রেজাল্ট, সেটাই হয় হলো নেট লায়াবিলিটি। নেট লায়াবিলিটি যেটা হবে, মাস শেষে আইদার আপনার ট্রেজারি ডিপোজিট করতে হবে টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি, অথবা আপনার অ্যামাউন্টটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে। এটা হলো অ্যাজ এ হোল আপনার ক্যালকুলেশন। সো আউটপুটের ক্ষেত্রে যদি দেখেন, সো আউটপুটে আমরা আউটপুট এবং সাপ্লিমেন্টে ব্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা 15 অথবা বিলো 15, বিলো 15-এ মানে রিডিউস রেট, আপনার ফিক্সড অ্যামাউন্ট, স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট, এগুলা নিয়ে আমরা ডিসকাস করেছি, এবং সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আমরা ডিসকাস করেছি। আউটপুটের একটা বড় পার্ট আছে, আরেকটা পার্ট, সেটা হলো জিরো রেটেড সাপ্লাই। জিরো রেটেড সাপ্লাই, তাহলে এই 15 বা বিলো 15 অথবা এসডি প্লাস জিরো রেটেড সাপ্লাই। সো আমরা এখন পর্যন্ত জিরো রেটেড সাপ্লাই নিয়ে ডিসকাস করি নাই, এটা নেক্সটে করব। তাহলে এগুলো আউটপুট পার্টে। তারপর বলছি কি, আউটপুট থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট। তাহলে আজকে আমাদের এখনকার প্রভিশনস, তাহলে আউটপুটে একটা পার্ট বাকি রইল, জিরো রেটেড সাপ্লাই। তো জিরো রেটেড সাপ্লাই মানে অল সাপ্লাই থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট লেস হয়, তারপর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাড হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ হয়। আউটপুট পার্টে ব্যাট আপনার স্ট্যান্ডার্ড রেট অথবা বিলো 15 মানে রিডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট এবং সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আমরা ডিসকাস করে ফেলছি, বাট একটা পার্ট যেটা জিরো রেটেড সাপ্লাই, সেটা আমরা এখন পর্যন্ত ডিসকাস করি নাই। জিরো রেটেড সাপ্লাই ডিসকাস করলে সব সেলস এর উপরে মানে সব সাপ্লাইয়ের উপরে যে যে ব্যাটের রেট, তাইলে সেগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তো জিরো যেটা আছে সেটা আমরা আজকে ডিসকাস করব না, এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আউটপুট সাইড সব গেল, দেন আসলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশনস নিয়ে ডিসকাস করব। এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশনস নিয়ে যদি ডিসকাস করি, তাইলে এখানে বেসিক্যালি তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ডেফিনেশন অফ ইনপুট, যে ইনপুট বলতে কি বোঝায়, এটা ভেরি ইম্পর্টেন্ট আপনার ডেফিনেশন আন্ডার দা আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজম। তারপরে দুইটা আরো ইম্পর্টেন্ট, একটা ইনপুটের ডেফিনেশন, দেন সেকশন 46, যে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার যে কন্ডিশনস লিমিটেশনস আছে সেগুলা। থার্ড হলো
আর একটা কনসেপ্ট হলো পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন ইনপুটের ডেফিনেশন বুঝলাম, ইনপুট ট্যাক্স ক্রেডিট এর প্রভিশনস নিয়ে বুঝলাম, তাহলে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি? পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা হলো, মনে করেন আপনি দুইটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছেন, একটাতে আপনি যখন বিক্রি করবেন, মানে বিক্রি বলতে সাপ্লাই দিবেন, তখন ব্যাট পে করতে হবে। আরেকটা যখন আপনি সাপ্লাই দিবেন তখন আপনার ব্যাট পেমেন্ট করার কোনো অব্লিগেশন নাই, মানে এক্সেমটেড। তো হয়তো এই ট্যাক্সেবল সাপ্লাই আর এক্সেমটেড সাপ্লাই, এই দুইটা গুডস এর ক্ষেত্রেই আপনি ধরে নিলেন একটা র মেটেরিয়াল ইউজ করলেন যেটা দুইটা ক্ষেত্রে দরকার। কমনলি আপনি ধরতে পারেন যে ইলেকট্রিসিটি, যে আপনার ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে ফর ট্যাক্সেবল গুডস ম্যানুফ্যাকচারের ক্ষেত্রেও, আবার ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে ফর এক্সেমটেড গুডস ম্যানুফ্যাকচারের ক্ষেত্রেও। তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে ডিটারমাইন করবেন যে আপনি ইলেকট্রিসিটির যে কনজাম্পশন হয়েছে ওইটার উপরে যে ব্যাট পে করছেন, সেই ব্যাটটা কতটুকু ট্যাক্সেবল গুডস এর সাথে রিলেটেড আর কতগুলো এক্সেমটেড গুডস এর সাথে রিলেটেড? কারণ এক্সেমটেড গুডস এ যেহেতু আউটপুট ব্যাট নাই, তার মানে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটও ক্লেম করতে পারবেন না। তো আপনি ফুল র মেটেরিয়াল উপর যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করেন তাহলে এটা লজিক্যাল হবে না, কারণ আপনি তো ওই ফুল আপনার ইয়ের উপরে, সেলস এর উপরে, সাপ্লাই এর উপরে ব্যাট পে করেন নাই, কারণ ওই ফুল সাপ্লাইয়ের একটা পার্ট ট্যাক্সেবল আর একটা পার্ট এক্সেমটেড। তো ওই যে কতটুকু ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি এন্টাইটেলমেন্ট হবে, মানে আপনি এন্টাইটেলড, সেইটার আপনার প্রভিশনস হলো সেকশন 47, তার মানে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই হলো বেসিক্যালি ব্রডলি তিনটা পার্ট নিয়ে আমাদের ডিসকাশন। তিনটা বলতে তিনটা পার্ট বলবো না, একটা ডেফিনিশন অফ ইনপুট, আর সেকশন 46 ফর ইনপুট ট্যাক্স ক্রেডিটের টার্মস কন্ডিশনস লিমিটেশন, এবং 47 ইন কেস অফ পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখানে দেখেন এই যে মেকানিজমটা, যদি সামারিতে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে কি এবং এটাকে কিভাবে ক্লেম করা যায় সেটা যদি দেখি, তাহলে এখানে দেখেন 6টা বাকেট আছে। প্রথমে বলা হয়েছে যে ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট অ্যান্ড লোকাল প্রকিউরমেন্ট। তার মানে ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট, ইনপুট ট্যাক্স মানে আপনার ভ্যাট, যেটা ইনপুটের উপর পেড করতে হবে, সেটা হতে পারে ইম্পোর্টের সময়, অথবা হতে পারে আপনি লোকাল প্রকিউরমেন্টের সময়, যখন লোকালি আপনি পারচেস করলেন। বা যেটাই পারচেস করেন না কেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে গেলে ওই যে পারচেস আইটেমটা সেইটা আপনার ইনপুট হতে হবে। যদি ইনপুট না হয়, আপনি পারচেজের সময় যেই পরিমাণ ভ্যাট আপনি পে করলেন, তাইলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। এই হলো ফার্স্ট বাকেট। সেকেন্ড বাকেটে বলা আছে অ্যাভেলেবল, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা অ্যাভেলেবল এগেইনস্ট আউটপুট ট্যাক্স দুইটা রেটের ক্ষেত্রে, একটা হলো 15 আর একটা হলো এক্সপোর্ট। হ্যাঁ, আবার জিরো রেটের সাপ্লাই এক্সেপ্ট এক্সপোর্টের ক্ষেত্রে কি হবে, একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব না, যখন আমরা জিরো রেট সাপ্লাই নিয়ে ডিসকাস করব তখন করব। শুধুমাত্র একটা পয়েন্ট আমরা বলে রাখি যে আপনার, আমরা যে জিরো রেটের সাপ্লাই নিয়ে ডিসকাস করব, জিরো রেট বলতে একটা সময় আমরা বুঝতাম, হ্যাঁ, যে এক্সপোর্ট মানেই জিরো, ডিমড এক্সপোর্ট, এক্সপোর্ট মানে জিরো। বাট এখনকার যে এই যে আপনার ভ্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012, এখানে কিন্তু এই জিরো রেটের সাপ্লাই মানে নট অল এক্সপোর্ট অর ডিমড এক্সপোর্ট, লোকালি সাপ্লাই হলেও আপনার জিরো রেটের সাপ্লাই হয়। সো এই জন্য আপনি দেখেন এখানে অ্যাভেলেবল এগেইনস্ট আউটপুট ট্যাক্স যেটা আমরা বলতেছি, তিনটা বুলেট আছে। একটা বুলেট বলতেছি 15% হারে যদি আপনি আউটপুট ট্যাক্স পে করেন তাইলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন। বাট যদি 15% না পে করে যে রিডিউস রেটের রেট আছে 7.5%, 10% অথবা 5%, ওই রেটে আপনি আউটপুট ভ্যাট পে করলে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না। আর এক্সপোর্ট, এক্সপোর্ট মানে জিরো এক্সপোর্ট, আদার দেন এক্সপোর্ট ছাড়া যদি, ওই যে এই জন্যই কোশ্চেন মার্ক দেওয়া যে জিরো রেটের সাপ্লাই এক্সেপ্ট এক্সপোর্ট, এটা কোশ্চেন মার্ক দেওয়া কারণ এটার ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। ডিটেলসটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। তাহলে প্রথম হলো ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট, তাহলে ইনপুট হইলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। সব পারচেজে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, কারণ সব পারচেজ ইনপুটের ডেফিনেশনে নাও আসতে পারে। এক। দুই হলো
আপনি ঠিক আছে ইনপুট ট্যাক্স এটা ক্লেম করতে পারবেন যখন আপনি আউটপুট ট্যাক্স আইদার 15% হারে দেন অথবা এক্সপোর্ট জিরো ফর এক্সপোর্টের ক্ষেত্রে হয়। সেকেন্ড বাকেট। থার্ড যে বলা আছে বাকেটে কন্ডিশনস আন্ডার সেকশন 46, প্রথম দুইটা আপনি কমপ্লাই করলেন কিন্তু সেকশন 46 এর যে শর্ত আছে কন্ডিশনস আছে সেগুলো আপনি ফুলফিল করলেন না, তাইলে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। চতুর্থ বাকেটে বলছে ডকুমেন্টস, তার মানে আপনি শর্ত ফুলফিল করছেন কিন্তু আপনার কাছে ডকুমেন্টস নাই, তাইলে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। ডকুমেন্টস এর ক্ষেত্রে এখানে তিনটা সার্কামস্টেন্সেস বেসিসে তিন ধরনের ডকুমেন্টস দরকার হয়। লোকালি যত পারচেস করবেন সেটার জন্য হয় আপনার ব্যাট মানে মূসক যেটা 6.3 ট্যাক্স ইনভয়েস, সেটা ইম্পোর্টের ক্ষেত্রে হয় হলো আমরা জানি বিল অফ এন্ট্রি। আর একটা ক্ষেত্রে মাত্র ট্রেজারি চালান হয়, সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম কি ইম্পোর্ট অফ সার্ভিস আন্ডার রিভার্স চার্জ মেকানিজম। ওই যে ইম্পোর্টেড সার্ভিসের উপর যে 15% হারে ব্যাটটা পেমেন্ট হয় সেটার ক্ষেত্রে আপনার ট্রেজারি চালানের মধ্যে যে ব্যাটটা মাধ্যমে যে ব্যাটটা জমা দেওয়া হয় সেটার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় একমাত্র ট্রেজারি চালানের বেসিসে। আর অন্য কোনো ক্ষেত্রে ট্রেজারি চালানের বেসিসে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। পঞ্চম যে বাকেটটা টাইমলাইন, যে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে। সময় যদি চলে যায় সবকিছু ঠিক থাকলেও ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। আর লাস্ট হলো যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হবে কিভাবে। একটা সময় যে যখন 1991 সালের ব্যাটের ল ছিল তখন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হলে কি করতে হইতো, কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যাট 18 নামে একটা রেজিস্টার ছিল, ওখানে এন্ট্রি দিয়ে দিয়ে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হতো। বাট এখনকার যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার অপশন সেটা আপনারা সবাই জানেন থ্রো ব্যাট রিটার্ন, মানে আপনি ব্যাট রিটার্নের মাধ্যমে সবকিছু হিসাব নিকাশ করে দেন আপনি ব্যাটের লাইবিলিটি ডিটারমাইন করবেন। বাট একটা ক্ষেত্রে এখনো কারেন্ট অ্যাকাউন্ট আছে, এই জন্য লেখা আছে দেখেন ইন কারেন্ট অ্যাকাউন্ট ফর স্পেসিফাইড ইন্ডাস্ট্রিজ। টোবাকোর ক্ষেত্রে আপনার ব্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি আগে ডিপোজিট করে দিতে হয়, ওই আগের মতো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে। ব্যালেন্স থাকলে আপনি তারপর সাপ্লাই দিবেন, ব্যালেন্স না থাকলে আবার ডিপোজিট করে দেন সাপ্লাই দিবেন। সো দিস ইজ দ্য ওভারঅল সামারি ফর আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন আমরা সাবসিকুয়েন্টলি ডিটেলসে যাব। এই যে হলো এটা হলো ডেফিনেশন অফ ইনপুট সেকশন 218 ক। আপনার এই ডেফিনেশনে যদি ইনপুট হিসাবে কোনো একটা আইটেমকে ডিটারমাইন করা হয় যে দিস ইজ ইনপুট অ্যাজ পার ডেফিনেশন অফ ইনপুট, তখনই আপনার ফার্স্ট ক্রাইটেরিয়াতে মানে ফার্স্ট বাকেটে আসবেন যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য একটা স্টেজে আসছেন, মানে একটা ফার্স্ট স্টেজে আসছেন। সো এই যে ডেফিনেশন অফ ইনপুট এটা ডিফাইন করা আছে সেকশন 2 ক্লজ 18 কতে। এই ডেফিনেশনটা তিনটা ভাগে ভাগ করা। প্রথমে বলছে উপকরণ মানে কি, এই যে এই আপনার ইয়েটা দেখতে পাচ্ছেন আপনার স্লাইডটা এটাতে। দ্বিতীয়তে বলছে যে কোনগুলা আপনার উপকরণ হবে না, ওখানে আপনার 6টা ক্যাটাগরি আছে, মানে 6টা ক্যাটাগরি বলবো না, 6টা এরকম ইয়ে আছে, ডেসক্রিপশন আছে। হ্যাঁ, ক খ গ ব বা যেভাবে বলি এইভাবে। আর থার্ড হলো যে এটা ট্রেডারের ক্ষেত্রে আপনার ব্যবসায়ী ট্রেডারের ক্ষেত্রে আপনার কোন ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না ইনপুট ট্যাক্স হবে সেটাকে ডিফাইন করা আছে আপনার তৃতীয় পার্টে। মানে আপনার ওয়ান পার্ট হলো কি কি ইনপুট, দ্বিতীয় পার্ট হলো কোনগুলা আপনার ইনপুট না, আর তৃতীয় পার্ট হলো ট্রেডারের ক্ষেত্রে কোনগুলা ইনপুট। তার মানে যেহেতু ট্রেডারের ক্ষেত্রে ইনপুট কোনটা সেগুলো স্পেসিফিক্যালি বলা আছে তৃতীয় পার্টে, মানে তৃতীয় প্যারাগ্রাফ যদি বলি সেটাতে, বা প্যারাগ্রাফও বলা যাবে না, তৃতীয় পার্ট যদি বলি, তাহলে বাকি যে উপরেরটা সেটা কার জন্য, সেটা আদর দেন আপনার ট্রেডার মানে ব্যবসায়ী। তো এখানে আপনার যেই এলিমেন্ট গুলো ইনপুট হবে সেটা যদি দেখেন, এখানে আমি যদি বাংলায় বলি বইটাতে, সেখানে বলা আছে উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ,
মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হইবে না। তাহলে নিম্নবর্ণিত পণ্য আর সেবা হইল গিয়ে এগুলা যেগুলা উপকরণ হিসেবে বিবেচিত হবে না। তারপরেও আবার বলছে যে তবে শর্ত থাকে যে এই আইনের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এ বর্ণিত ব্যবসায়ী 3-এ বর্ণিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিক্রয় বিনিময় বা প্রকারান্তে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য উপকরণ হিসেবে আপনার গণ্য হইবে। সো ট্রেডারের ক্ষেত্রে যেগুলো উপকরণ হিসেবে গণ্য হইবে সেটা এখানে ডেসক্রাইব করা আছে। তো তাইলে প্রথমে আপনার ওই যেটা পড়ে আসলাম, র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়ালস, সার্ভিস, মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টস, এগুলাকে ফার্স্টলি ইনপুট হিসেবে ডিফাইন করা হয়েছে। তো এগুলোর মধ্যে যদি আপনার পড়ে আপনি যখন আপনার কোনো গুডস ম্যানুফ্যাকচার করবেন, র মেটেরিয়ালস বা প্যাকিং মেটেরিয়ালস পারচেস করবেন, তখন এই আইটেমগুলোর মধ্যে এই 6টা 8টা বাকেটের মধ্যে যদি পড়ে তাইলে ইনপুটের সংজ্ঞায় আপনার পড়ে গেল। আর ইনপুটের সংজ্ঞায় যদি না পড়ে তাইলে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার কোনো সুযোগই থাকবে না। তাহলে একটা এক্সাম্পল যদি দেই, সাপোজ অনেক সময় আমরা দেখি না একটার সাথে এটার সাথে এটা ফ্রি। এখন মনে করেন একটা আপনার শ্যাম্পু দিল, শ্যাম্পুর সাথে মনে করেন এটা মক ফ্রি। তাইলে মনে করেন এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা শ্যাম্পু ম্যানুফ্যাকচার করছে, ম্যানুফ্যাকচার করে যখন আপনার সাপ্লাই দিবে ম্যানুফ্যাকচারিং প্লেস থেকে টু ডিস্ট্রিবিউটর বা ডিলার হোয়াট এভার ইট ইজ, তখন কি করতে হয়? ব্যাটটা পে করতে হয়, রাইট? তো তখন আপনার যখন এই সাপ্লাইটা দিবে, ঠিক আছে, একটা শ্যাম্পু বিক্রি করতেছে, একটা শ্যাম্পুর সাথে একটা মক ফ্রি দিয়ে দিল, ঠিক আছে? তাহলে শ্যাম্পুটা হলো নিজের ফ্যাক্টরিতে বানাইছে, মগটা কি করছে? আপনার আরেকজন প্লাস্টিকের যে আইটেমস বানায়, প্লাস্টিকের আইটেম, তার মানে তাহলে ওই প্লাস্টিক আইটেমস ম্যানুফ্যাকচারের কাছ থেকে ওই মগটা পারচেস করছে, মগগুলা যেই যেই শ্যাম্পুর সাথে মগ ফ্রি দিবে। তাহলে এই মগটা এজ এ ফিনিশ গুডস আরেকটা ম্যানুফ্যাকচারের কাছ থেকে পারচেস করছে, কার সাথে দেওয়ার জন্য? শ্যাম্পুর সাথে দেওয়ার জন্য, যেন আপনার শ্যাম্পুর বিজনেসটা প্রমোট হয়। তাহলে এই যে মগটা এটা একটা ফিনিশ গুডস, রাইট? সো এখানে দেখেন, এখানে কোথাও এই যে 6টা আর 2টা 8টা আপনার এলিমেন্ট আছে, এই 8টার কোনোটাতেই কিন্তু এই মগটা পালানো যায় না। না মগটা আপনার ওই শ্যাম্পুর র মেটেরিয়াল, না ল্যাবরেটরি এজেন্ট, না ল্যাবরেটরি ইকুইপমেন্ট, না ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, না ফুয়েল, না প্যাকিং মেটেরিয়াল, না সার্ভিস, না মেশিনারি এন্ড স্পেয়ার পার্টস। সো আপনি একজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে মগটা ব্যাট সহ পারচেস করলেন, বা যে ব্যাটটা দিয়ে আপনি পারচেস করলেন সেই ব্যাটটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, কারণ ওই মগটা আপনার এই ডেফিনেশনের মধ্যে, ইনপুটে যে ডেফিনেশন আছে তার মধ্যে পড়তেছে না। তার মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ফার্স্ট কন্ডিশনটা হলো আপনাকে দেখতে হবে এটা ইনপুট কিনা, অ্যাজ পার ডেফিনেশন অফ ইনপুট। যদি ইনপুট হয় তাহলে আপনি ট্রেনে উঠলেন, মানে আপনার রিবেট নেওয়ার প্রসেস শুরু হইলো। আর যদি ইনপুট না হয় তাহলে স্ট্রেট ওয়ে আর ট্রেনে ওঠার কোনো দরকার নেই, স্ট্রেট ওয়ে আপনার ওই ব্যাটটা আপনার কস্ট। দেন দ্বিতীয় পার্ট যেটা বলা আছে, আমরা বললাম যে ডেফিনেশন অফ ইনপুটে ওখানে বলা আছে যে নিম্নবর্ণিত পণ্য বা সেবা সমূহ উপকরণ হিসেবে বিবেচিত হবে না। তো তার মধ্যে প্রথমটা বলা আছে কি? ল্যান্ড, লেবার, ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট অ্যান্ড ফিকচার্স, বিল্ডিং অর ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশমেন্ট, কনস্ট্রাকশন, ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট, এক্সপানশন, রিনোভেশন এন্ড রিপেয়ারিং। সেকেন্ড বাকেটে বলা আছে অল কাইন্ডস অফ ফার্নিচার, অফিস সাপ্লাই, আপনার স্টেশনারিজ, রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, ইলেকট্রিক ইকুইপমেন্ট, জেনারেটর, পারচেজ অর রিপেয়ারিং। থার্ডে আছে ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান অ্যান্ড ডিজাইন। ফোর্থে আছে হলো ভেহিকেল পারচেজ, রেন্টাল অ্যান্ড লিজ। ফিফথে আছে হলো ট্রাভেল, এন্টারটেনমেন্ট, স্টাফ ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেটেড গুডস অর সার্ভিস ডেয়ার টু। এবং লাস্ট বাকেটে আছে রেন্ট অফ প্রিমিসেস অফ বিজনেস অর্গানাইজেশন, শোরুম, আপনার অফিস, শোরুম অর সিমিলার প্লেস কল্ড বাই হোয়াট এভার নেম। তো দেখেন এই যে এলিমেন্ট গুলো আপনি পারচেস করবেন, পারচেস করার সময় কিন্তু আপনাকে প্যাড পে করে পারচেস করতে হবে যদি অব্যাহতিপ্রাপ্ত না হয়। বাট
এই যে ভ্যাট পে করে পারচেস করলেন, সাপোজ যদি আমি এখানে এক্সাম্পল দিই যে আপনি একটা অফিস ফার্নিচার পারচেস করছেন ব্যাট সহ, সাপোজ 10,000 প্লাস 15, 1,500। সো 11,500 টাকা আপনার টোটাল, 10,000 আর 1,500 তো আপনি ব্যাট পে করছেন। তাইলে আপনি যেহেতু ব্যাট পে করছেন, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার আপনি এন্টাইটেল, বাট ডিউ টু দা এক্সক্লুশন ইন দ্য ডেফিনেশন অফ ইনপুট, সো আপনি এই এলিমেন্ট গুলোর উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না, কারণ এগুলা ইনপুটের ডেফিনেশনে আসে না, মানে ইনকর্পোরেট করা নাই। লাস্ট যেটা আছে ট্রেডারের ক্ষেত্রে, তো ট্রেডারের ক্ষেত্রে বলছে যে ইনপুটের আপনি একটা যেটি জিজ্ঞেস করা ছিল স্যার। স্যার একটা মিনিট আমি জাস্ট জি সংজ্ঞাটা স্যার। শেষ করে নিই। সো ডেফিনেশনে এখানে বলা হয়েছে যে আপনি ট্রেডার হিসেবে যেটা পারচেস করবেন, আপনি পারচেস করবেন বা ইম্পোর্ট করবেন, যেটা বলা হয়েছে যে ব্যবসায়ী হিসাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিক্রয় বিনিময় বা পক্ষান্তর হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত ক্রয়কৃত অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য উপকরণ হিসেবে গণ্য হবে। এবং আপনি যেটা পারচেস করবেন সেটা এবং ওই সেলস বিক্রির সাথে যে রিলেটেড সার্ভিস, এগুলা আপনার ইনপুট হিসেবে ডিফাইন, মানে ইনপুট হিসেবে ট্রিট হবে ফর দা পারপাস অফ ট্রেডার। এই হলো ডেফিনেশন অফ ইনপুট। এইটার বেসিসে আপনি কোনটার উপর পাবেন কোনটার উপর পাবেন না একটা লেভেলের আপনার কন্ট্রোল চলে আসে, আর বাকিটা হবে সেকশন 46-এ। ওখানেও আপনার এরকম কিছু সার্কামস্টেন্স ডেসক্রাইব করা আছে, যে ক্ষেত্রে পাবেন বা যে ক্ষেত্রে পাবেন না। এখন আপনি কোশ্চেন রেজ করেন, এটা সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। অবশ্যই। স্যার 18 ক এর আহ, ক আর খ মানে এ আর বি যেটা স্যার, এর মধ্যে স্যার আছে হলো অফিস ইকুইপমেন্ট আর ফিক্সচার, আবার স্যার হলো রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার। এগুলো তো স্যার আমরা দেখি হলো মোটামুটি স্যার সিমিলার। এখানে স্যার আলাদা করে মানে নেচার গুলা প্লাস হলো স্পেসিফিক উদাহরণ দেওয়ার কি স্যার আলাদা কোনো বিশেষত্ব আছে বা ইমপ্লিকেশন আছে কি স্যার? আলাদা ইমপ্লিকেশনস, আপনার এক একটা তো এক জিনিস। রেফ্রিজারেটর এক ধরনের জিনিস, ফ্রিজার এক ধরনের জিনিস, এয়ার এগুলোকে তো স্যার আমরা কন্ডিশন। নর্মালি অ্যাকাউন্টিং এ স্যার সবগুলোকে আমরা অফিস ইকুইপমেন্ট ধরি হ্যাঁ, আর কি। অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে আপনি যেটা বলেন না কেন সেটা অ্যাকাউন্টিং এর ইস্যু। ব্যাটের পার্সপেক্টিভে আপনি যখন কিনতেছেন এক একটা আলাদা করে জিনিস কিনতেছেন, এক একটা জন্য আলাদা করে ট্যাক্স ইনভেস্ট পাচ্ছেন, এক একটা আপনাকে একভাবে ট্রিট, মানে এক একটা এক এক প্রোডাক্ট হিসেবে স্পেসিফিকলি ট্রিট করা হচ্ছে। আর অ্যাকাউন্টিং এ আপনি করতেছেন যত ফার্নিচার ফিকচার যা আছেন ক্লাব করে একসাথে নিয়ে নেন, একবারে আপনি আপনার কি করেন, ডিসকাস করেন। তো সেইটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ব্যাটের যেহেতু রিবেট আপনি নিবেন এবং প্রত্যেকটা এলিমেন্ট পারচেস করার সময় আপনি ব্যাট পে করছেন, তখন এটা আলাদা আলাদা করে ট্রিট হয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে স্যার প্রশ্ন থাকে যে আমি স্যার অফিস ইকুইপমেন্ট তাহলে কোনগুলোকে বলতেছি, যেখানে স্যার এগুলা বলা হয়েছে। এছাড়া আমরা নর্মালি যে অফিস ইকুইপমেন্ট চিনি বা আইডেন্টিফাই করি, সেগুলো কি স্যার আসতেছে নাকি স্যার ওখান থেকে কোনোটা বাদ যাবে? কমন গুলাই আমরা এখানে, আপনি যদি বলেন যে অফিস সাপ্লাইয়ের কোনো ডেফিনেশন নাই, হ্যাঁ, সো এটা আপনার এই কমনলি স্টেশনারির এগুলার সাথে রিলেটেড যেগুলাই, সেগুলাকে আপনার ট্রিট করা হয় এক। আরেকটা হলো আপনার এখানে ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে। ওকে, সো ইলেকট্রিক ইকুইপমেন্ট বলতে ইলেকট্রিক এই ধরনের যেগুলা আপনার ডিরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত নাই, ইলেকট্রিক আইটেম গুলা, সেগুলাকে আপনার ইলেকট্রিক ইকুইপমেন্ট হিসাবে আপনার ট্রিট করা হয়। সো ওই বেসিসই করা হয়, অন্য কোনো আসলে এগুলার পার্টিকুলার কোনো আপনার মিনিং আপনার বা আলাদা করে কোনো এক্সপ্লেনেশন নাই। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার। যেমন ইলেকট্রিক ইকুইপমেন্টে যদি বাংলায় দেখেন, আপনি ওখানে পাবেন যে আলোক আপনার সরঞ্জাম। ওকে, সো আপনার তারপর জেনারেটর পারচেস এবং এগুলো রিপেয়ার করতে যদি কোনো সার্ভিস নেন, ওই সার্ভিসটাও আপনি ইনপুট হিসেবে ডিপেন্ড করতে পারবেন না। হ্যাঁ বলেন, আপনি আরেকজন যে কোশ্চেন করতেছিলেন। স্যার ওই স্যার এই যে শ্যাম্পুর সাথে যে মগের এক্সাম্পলটা দিলেন স্যার, মগটা যদি হ্যাঁ, ধরুন আমি ইম্পোর্ট করি তাহলে কি আমি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট পাবো? মকটা তো আপনার আগে বেসিক জিনিসটা বুঝতে হবে যে এইটা ইনপুট কিনা। যদি ইনপুট হয় এটা লোকালি পারচেস করেন না এটা ইম্পোর্ট করেন, সেম বেলো, কোনো পার্থক্য নাই। কিন্তু ঠিক। আগে দেখতে হবে এটা ইনপুট কিনা। তো এখানে যদি ইনপুট না হয় তাহলে রিবেট পাবেন কোথায় থেকে? আমি কিন্তু আগেই বলেছি যে ফার্স্টেই র্যাপ নেওয়ার যে প্রথম ধাপে আপনাকে ডেফিনেশনে বেসিসে দেখতে হবে এটা ইনপুট কিনা। যদি এই ডেফিনেশনের বেসিসে ইনপুট হয়, তাইলে প্রথমে আপনি এন্টাইটেল হইলেন যে ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট।
সাবজেক্ট টু সেকশন 46, মানে সেকশন 46 এ যে শর্ত আছে সেই শর্তগুলা বা কন্ডিশনস আছে যাই আছে ওইগুলা আপনার এনশিওর করে দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। সো এইগুলো আপনার ডেফিনেশন অফ ইনপুট। সো আপনার এই ডেফিনেশন অফ ইনপুটের পরে আরেকটা ডেফিনেশন আছে, ডেফিনেশন অফ ইনপুট ট্যাক্স। মানে ওই ইনপুটের উপর যেই ব্যাট পে করবে সেটাকে বলা হয়েছে ইনপুট ট্যাক্স। তো এই ডেফিনেশন অফ ইনপুট ট্যাক্সটা আপনি যদি দেখেন এটা দুইটা ভাগে ডিভাইড করা আছে। কিভাবে দুইটা ভাগে ডিভাইড করা আছে? আপনার, কারণ আপনার ইনপুট দুই সোর্স থেকে আমরা পারচেস করি, একটা হলো লোকালি পারচেস করি আর একটা হলো ইম্পোর্ট করে পারচেস করি। যখন ইম্পোর্ট করে পারচেস করি তখন আপনার, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, দেখবেন যে কি 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস পেইড করা হয় না? কি? কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি, এটি। আউট অফ 6 আমরা বলছিলাম দুইটা ডিউটি সিডি এবং আরডি কালেক্ট করা হয় আপনার কাস্টম সেক্টর আন্ডারে। ভ্যাট আপনার সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট আর এটি অ্যাডভান্স ট্যাক্স কালেক্ট করা হয় ভ্যাট অ্যাক্টের আন্ডারে। আর এআইটি কালেক্ট করা হয় আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে। তো ভ্যাট অ্যাক্টের আন্ডারে যেই তিনটা এলিমেন্ট, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট আর এটি, তার মধ্যে সাপ্লিমেন্টারি ডিউটি এক্সপোর্ট ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বেনিফিট নেওয়া যায় না, অলওয়েজ কস্ট। এক্সপোর্টের ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করা যায়। তো আপনার এই তাহলে রইলো কি, ভ্যাট এর ক্ষেত্রে দুই ধরনের রইলো, ভ্যাট আর এটি। সো এটির ক্ষেত্রে আমরা কিন্তু আগেই ডিসকাস করে আসছিলাম আগের ক্লাসে যে এটি ইজ অ্যালাউড এজ এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, নট রিবেট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে এটির বেনিফিটটা নেওয়া যায়, রিবেট নাই। এই জন্য এখানে ইনপুট ট্যাক্সের যে ডেফিনেশন আছে এখানে দেখেন, লোকালে এই ইম্পোর্টের ক্ষেত্রে বলছে ভ্যাট except advance tax paid at import stage against imported goods and services as import, and VAT paid against goods or services purchased or collected from local source as a input। তার মানে ওই যে পারচেজের সময় যে ভ্যাটটা দিয়ে আসেন ইনপুটের উপরে সেটাকে বলা হয় ইনপুট ট্যাক্স। এবং ইম্পোর্টের ক্ষেত্রে যেহেতু এটিটা আপনার কি হয়, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম হয় না, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়, এই জন্য এই ইনপুট ট্যাক্সের ডেফিনেশন থেকে এটিটাকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। আশা করি এখানে কোনো কোশ্চেন নাই। এই স্লাইডটা একটু দেখেন, 1 মিনিট 2 মিনিট দেখেন, দেন আমরা ডিসকাস করি। হইলে বলবেন, শেষ হইলে বলবেন। শেষ? না স্যার, রাইট আছে। দেখেন, স্যার। ওকে। সো এখানে প্রথমে তিনটা আপনার পার্ট উপরে বলা হয়েছে, তারপরে নিচে একটা এক্সেপশন দেওয়া হয়েছে। আর প্রথম যেটা, যে পেমেন্ট মোড, full payment through banking medium or mobile banking medium if taxable supply value exceeds টাকা 1 লাখ। সো যদি আপনার
করযোগ্য সরবরাহ মূল্য 1 লাখ টাকার অতিক্রম করে এবং ফুল অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংকিং মিডিয়াম বা ব্যাংকিং মাধ্যম অথবা মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট না করা হয়, তাইলে আপনার যাই করেন না কেন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না, ফার্স্ট। দ্বিতীয় যে কন্ডিশনসটা সেটা হলো ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে। তো আমরা লাস্ট ক্লাসে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে সেকশন 20 নিয়ে ডিসকাস করছিলাম। ওখানে বলছি কি যে ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে ব্যাট পেমেন্টের যেই মেকানিজমটা, মানে আপনার যেহেতু যে সার্ভিস প্রোভাইড করবে তার অবস্থান বাংলাদেশে না, সো সেক্ষেত্রে আপনার যে সার্ভিসটা রিসিভ করবে আপনার যদি রেজিস্টার্ড পারসন হয়, বিইটি রেজিস্টার্ড পারসন, তাহলে রিভার্স চার্জ মেকানিজমের বেসিসে আপনার যে রেজিস্টার্ড পারসন সার্ভিসটা রিসিভ করছেন বাংলাদেশে, মানে ইম্পোর্ট অফ সার্ভিস সেবা ইম্পোর্ট করছে, তাকে ব্যাটটা পে করতে হয়। তো ওই ব্যাটটা আপনার যখন পে করে তখন আমরা দেখছিলাম 3টা জায়গায় আপনার এন্ট্রি হয় ব্যাট রিটার্নে। একটা এন্ট্রি হয় হলো আউটপুটে, হ্যাঁ, যেহেতু রিভার্স চার্জ মেকানিজমে রিসিপিয়েন্ট ব্যাটটা পে করবে তাহলে এটা আউটপুট হবে। সো আউটপুটে ডিসকাস করতে হয়, তারপরে এই আউটপুটে ডিসকাস করার কারণে কি হয়, এই ব্যাটটা পে করতে হয়, তাহলে এটা ট্রেজারি ডিপোজিট করতে হয়, ডিপোজিট করে ট্রেজারির পার্টে আপনার এই ব্যাটের অ্যামাউন্টটা ডিসকাস করতে হয়। তৃতীয় এন্ট্রিটা হলো যেহেতু ট্রেজারি চালান আছে আপনার, ট্রেজারি চালানের বেসিসে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। আলটিমেটলি এটা আপনার কোনো ইফেক্ট নাই, বাট আপনার পকেট থেকে একবার টাকাটা গেল, তারপর আবার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারলেন, ওইটা জিরো হইল। সো এই যে আপনার এই মেকানিজমে ইম্পোর্ট অফ সার্ভিসটা এনশিওর করা, সেটা এখানে বলছে যে টু ডিসক্লোজ সেপারেটলি পেয়েবল আউটপুট ব্যাট এগেইনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস ইন দ্য ব্যাট রিটার্ন অফ সার্ভিস রিসিপিয়েন্ট। সো সেপারেটলি যদি আপনি এইভাবে ডিসক্লোজ না করেন তাইলে আপনি আপনার ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। থার্ড যেটা আছে সেটা হলো টাইমলাইন, যে আপনার যে মাসে পারচেস করবেন সেই মাস অথবা পরবর্তী আপনার 4 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে। 4 মাস বলতে যেহেতু ট্যাক্স পিরিয়ড বলতে ক্যালেন্ডার মাস বোঝায় সেই জন্য মাস বললাম। তো 4 মাসের মধ্যে আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হবে। এর মধ্যে যদি না করেন তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটছিল, সেই জন্য গত বছর ব্যাটের রিটার্নের এই মানে রিটার্ন অ্যামেন্ডমেন্টের প্রভিশনসে একটা চেঞ্জও আসছে। তো সেটা আমরা হয়তো রিটার্ন অ্যামেন্ডমেন্টের যে প্রভিশনসের চেঞ্জ ওখানে গেলে আমরা ডিসকাস করব। তো এখানে এই যে ব্যাংকিং মোডের ক্ষেত্রে যে পেমেন্ট হয় ব্যাংকিং মাধ্যমে, এটার একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন? যে অ্যাকসেপ্ট ট্রানজেকশনস বিটুইন ব্যাট রেজিস্টার্ড সাপ্লায়ার এন্ড সাপ্লাই রিসিভার আন্ডার সেম ওনারশিপ। তো আমরা যে রেজিস্ট্রেশন নিয়ে ডিসকাস করছি, ওই রেজিস্ট্রেশনের ডিসকাশনে আপনারা যদি খেয়াল করেন যে আমরা বলছিলাম কি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন ভার্সেস ইউনিট রেজিস্ট্রেশন। সেন্ট্রাল হলে সেন্ট্রালি আপনার কন্ট্রোল হবে এবং অল রেকর্ডস ব্যাট আপনার রেজিস্ট্রেশন এবং ব্যাট রিটার্ন পেমেন্টের কি হবে, সেন্ট্রালি আপনার একটাই হবে। এবং যদি রেজিস্ট্রেশনটা আপনার ইউনিট হয় তাহলে প্রত্যেকটা প্লেসে, ইভেন একটা কোম্পানির আন্ডারেও যখন ফ্যাক্টরি থেকে তার ডিপোতে যাবে, ডিপো থেকে ডিলারের মানে ডিপো থেকে তার আপনার ডিস্ট্রিবিউটরকে দিবে, তখন এই যে ফ্যাক্টরি থেকে ডিপোতে আসছে তখন ব্যাট পে করতে হইতো, আবার ডিপো থেকে যখন ডিস্ট্রিবিউটরকে দিবে তখন ব্যাট পে করতে হইতো। তো এখানে এবং তাহলে কি করতে হলো, প্রত্যেকটা জায়গায় যদি ব্যাট পে করতে হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আবার রিবেট নিবে, কারণ আউটপুট ব্যাট ইনপুট ব্যাটের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। এক জায়গার ব্যাট সেলস প্রাইস আর এক জায়গার ব্যাট হলো এক জায়গার সেলস ব্যাট আর এক জায়গায় হলো ইনপুট ব্যাট। আর তো এখন ওই জায়গাতে আপনার বলা হয়েছিল যে ঠিক আছে যদি সেম ওনারশিপের মধ্যে হয়, একই ব্যক্তির, ঠিক আছে ফ্যাক্টরিটাও আপনার ডিপোট দাও, তখন যে ট্রানজেকশন হবে তখন ওই ক্ষেত্রে রেয়াত নেওয়ার ক্ষেত্রে আপনার এই ব্যাংকিং চ্যানেলে পেমেন্টের অব্লিগেশনটা আসবে না। এটা একটা অপশন। আরেকটা অপশন দেওয়া আছে, যদি রিলেটেড পার্সনস এর মধ্যে ট্রান্সফার হয় মানে ট্রানজেকশন হয়, হ্যাঁ, তাহলে তখন আপনার এই যদি এপ্রুভাল নেওয়া থাকে সাবজেক্ট টু প্রায়র এপ্রুভাল ফ্রম কমিশনার, তখন আপনার এই ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না করলেও ইনপুট ট্যাক্সটা ক্লেম করা যায়। সো এই হলো পেমেন্ট মোডের ক্ষেত্রে দুইটা এক্সেপশনাল আছে। এখন তৃতীয় যে পয়েন্টটা পেমেন্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে আমরা হয়তো দেখা গেলো যে আমার একটা র মেটেরিয়াল খুব আর্জেন্ট বেসিসে আমাকে পারচেস করতে হবে, বাট আমার হয়তো ব্যাংকিং ট্রানজেকশন করার সুযোগ নেই। হয়তো দেখা গেলো যে ঠিক আছে এটা শুক্রবারে হইলো বা এমন একটা সার্কামস্টেন্স হইলো আমি ক্যাশ টাকায় পেমেন্ট করলাম, তাহলে এখন ক্যাশে যখন পারচেস করলাম আমার প্রোডাকশন প্লাস আমার সাপ্লাই
চেনটাকে ঠিক রাখার জন্য, মানে ভ্যালু চেনটাকে ঠিক রাখার জন্য, তখন আমি যখন এই ব্যাংকিং চ্যানেলে পে করলাম না ক্যাশে পে করলাম, এবং ক্যাশে পে করার কারণে 1 লাখ টাকার উপরে যেহেতু আমি রিবেটটা পাবো না, তাহলে আমরা অনেক সময় কি করি যে আমরা এটাকে রিবেটে আর দেখাই না, যেহেতু রিবেট ক্লেম করতে পারবো না, রিটার্নে কি করি, আমরা এটা রিটার্নে রিবেট দেখাই না, না দেখাইয়া এটাকে সরাসরি বাদ দিয়ে দিই, এন্ট্রিটা আমরা দেই না। কিন্তু এটা একটা রং কনসেপ্ট, এবং আপনাদের পরীক্ষায়ও এরকম কোশ্চেন আসবে দেখবেন যে রুল 29 একটা প্রভিশনস বলা আছে যে অ্যাডজাস্টমেন্ট ফর নট পেইং মানি থ্রু ব্যাংকিং অর মোবাইল ব্যাংকিং মিডিয়াম। এখানে বলা হয়েছে যে ইন কেস অফ acquiring taxable supply, if any registered person pays consideration by any means other than banking or mobile banking medium for a supply, will have to make a increasing adjustment. The required increasing adjustment shall have to be made on that tax period or tax periods in which the tax period or tax periods any person has paid consideration by any means other than verifiable banking or mobile banking documents. The amount of adjustment shall be equal to the tax fraction of the consideration paid in any means other than verifiable banking or banking documents. So এটার প্রভিশনসটা হলো যে আপনি যদি 1 লাখ টাকার উপরে ট্রানজেকশন করছেন ক্যাশে, তা আমরা যেহেতু তখন বললাম যে আরে আমি তো রিবেটটা ক্লেম করতে পারবো না, কারণ 1 লাখ টাকার উপরে আমার ট্রানজেকশনটা ব্যাংকিং চ্যানেলে না করে ক্যাশে করছি, তখন আমরা হয়তো চিন্তা করি যে ঠিক আছে, যেহেতু এটা রিবেট পাবো না, তাহলে ব্যাক রিটার্নের যে রেয়াতের আপনার পার্ট আছে, তো ওখানে আমি আর এই রিবেটটা দেখাবো না। এটা একটা কিন্তু জানি, মানে বেসিক ইয়াই কনসেপ্ট যে আমি রিবেট পাবো না, তাহলে এখানে কেন রিবেটটা দেখাবো। কিন্তু আইনের প্রভিশন ছিল নো, আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপারলি রিবেটটা দেখাইতে হবে। তাহলে রিবেট দেখাইলে আপনি বেনিফিট নিয়ে যাবেন, তাহলে এখন যেহেতু বেনিফিট নিয়ে যাবেন, সেই জন্য আপনাকে কি করতে হবে, এইটার করসপন্ডিং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনার এই প্রভিশনস বেসিসে ওই যে রিবেট নিছেন সেটাকে আপনার জিরো করে ফেলতে হবে, এবং এটা ডেসক্রাইব করা আছে রুল 29-এ। এখন আপনাদের এরকম অনেকবার এই ব্যাংকিং চ্যানেলে পেমেন্টের কোশ্চেন করা হয়েছে, এবং কোশ্চেন দেখবেন যে কোশ্চেন আছে, এবং ওখানেও কিন্তু আপনার জিনিসটা দেখানো আছে যে ফার্স্টে আপনি রিবেট নেবেন, তারপর আপনি কি করবেন, আপনি এটাকে ইনক্রিজিং হিসেবে অ্যাডজাস্ট করবেন, সো দ্যাট গভর্নমেন্টের রাজস্ব কোনো ক্ষতি হয় নাই, এবং প্রেজেন্টেশন আপনার অ্যাজ পার প্রভিশনস অফ দ্য ল দেখানো হয়েছে। যদি না করেন, এখন আপনি বলতে পারেন যে আসলে এটার ইম্প্যাক্ট তো জিরো। আপনি যদি পরীক্ষার প্রশ্ন দিকে চিন্তা করেন, কেন জিরো, কারণ ওই 4টা এলিমেন্টের যোগ বিয়োগ করলে তো একই রেজাল্ট হবে, কারণ একবার আমি রেয়াতের দিকে দেখাইলাম আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করলাম, তাহলে তো দুইটাই মিলে আপনার জিরোই হয়ে গেল, তাই না? সো আমি যখন নেট ট্যাক্স লায়াবিলিটি বের করবো এট দ্য এন্ড অফ দ্য মান্থ, তাহলে আমার রেজাল্টে কোনো ইম্প্যাক্ট হবে না। ইট ইজ ভেরি ভেরি রাইট। কিন্তু কোথায় ইম্প্যাক্ট হবে, আপনারা দেখবেন যে অনেক সময় কোশ্চেনে বলে যে আপনার টোটাল ইনপুট ট্যাক্স, হ্যাঁ, আপনার কত, আউটপুট ট্যাক্স কত, হ্যাঁ, তো যখন ওইভাবে বলবে যে ওই বেসিসে এক্সাম্পল দিয়ে, তখনই কিন্তু আপনার ডিফারেন্স ডিফারেন্সটা হয়ে যাবে, কারণ যে এটাকে ইনপুট ট্যাক্স হিসেবে আগে ক্লেম করছে তার হয়তো যদি 100 টাকা হইতো 100 টাকা বেশি হইতো। সো দিস ইজ দ্য ডিফারেন্স, এবং তখন কিন্তু আপনার কি হয়, ওই এক্সামের যে রেজাল্ট সেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হয় না। সো দিস ইজ দ্য প্রভিশনস রিলেটেড টু পেমেন্ট থ্রু ব্যাংকিং মিডিয়াম অর আদার দেন ব্যাংকিং মিডিয়াম। আশা করি এখানে কোনো কোশ্চেন নাই, রাইট? জি স্যার। ওকে, তো দেন আরো কিছু কন্ডিশনস আছে, যেমন আপনি যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে যান, তাহলে আপনাকে পারচেজ অ্যাকাউন্ট বুকে এন্ট্রি দিয়ে নিতে হবে। আগে পারচেজ অ্যাকাউন্ট বুকে এন্ট্রি হবে, দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। যেমন আরেকটা ম্যান্ডেটরি প্রভিশনস আছে যে নেম, অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার অফ বোথ পারচেজার এন্ড সেলার ট্যাক্স ইনভয়েসে থাকতে হয়, যদি না থাকে তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায় না। তৃতীয় যে এক্সাম্পলটা, এই প্রভিশনসটা এশিয়া ইম্পোর্টেড গুডস পারচেসের ক্ষেত্রে এখানে বলা আছে, ইন কেস অফ টেকিং সাপ্লাই ফ্রম দ্য ইম্পোর্টার, ব্যাট 6.3 শ্যাল হ্যাভ রেসপেক্টিভ বিল অফ এন্ট্রি নাম্বার, কমার্শিয়াল ডেসক্রিপশন অফ গুডস অ্যাজ পার ডেসক্রিপশন অফ বিল অফ এন্ট্রি। এটা কি, এখন মনে করেন আপনি একটা গুডস ম্যানুফ্যাকচার করবেন, আপনি হয়তো একটা র মেটেরিয়ালস পারচেস করবেন আরেকজনের কাছ থেকে, যে এই র মেটেরিয়ালসটা বেসিক্যালি
দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, তাহলে ওই যে ইম্পোর্টার যখন আপনাকে সাপ্লাই দিবে তখন কি ইস্যু করবে? ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে 6.3-তে। যখন ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, ওই ট্যাক্স ইনভয়েসটাতে যেহেতু সে ইম্পোর্টার ইম্পোর্ট করে বিক্রি করতেছে আপনার কাছে, তখন আপনার দুইটা জিনিস ফুলফিল করতে হবে। একটা হলো যেই বিল অফ এন্ট্রিতে ইম্পোর্ট করে আসছে, মানে ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করে আসছে, সেই বিল অফ এন্ট্রির আপনার রেফারেন্স নাম্বারটা দিতে হবে ওই ট্যাক্স ইনভয়েসে, এবং বিল অফ এন্ট্রিতে যে কমার্শিয়াল ডেসক্রিপশন, হ্যাঁ, গুডসের আছে, সেই বেসিসে আপনাকেও ট্যাক্স ইনভয়েসে আপনার মেনশন করতে হবে। সো এই হলো তিনটা কন্ডিশনস। দেন এখানে দেখেন 7টা সার্কামস্টেন্সেস আছে, যেই সার্কামস্টেন্সেসে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড না। সো আপনারা 2 মিনিট দেখেন, তারপর আমি এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করতেছি। সে আসলে বললেন শেষ স্যার। ওকে। তো এখানে 7টা সার্কামস্টেন্সেস দেওয়া আছে, তার মধ্যে আপনার 4টা ইজ ভেরি, 5টা, 2টা নিয়ে আসলে আপনার কনফিউশন ক্রিয়েট হইতে পারে, 2টা নিয়ে কনফিউশন, একটা নিয়ে হতে পারে, তারপর আমরা 2টা নিয়ে কনফিউজে। এই যে সার্কামস্টেন্সেস গুলো বলা আছে সেক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড না। প্রথমটা হলো টার্নওভার ট্যাক্স। এখন যদি আপনি টার্নওভার ট্যাক্স পেইড কোনো গুডস পারচেস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা তো ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে অ্যালাউড না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আপনি যদি সাপ্লিমেন্টারি ডিউটি সহ কোনো গুডস পারচেস করেন, তাহলে সাপ্লিমেন্টারি ডিউটিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করা যাবে না। সাপ্লিমেন্টারি ডিউটি ইজ কস্ট এক্সেপ্ট এক্সপোর্ট ছাড়া। আরেকটা বলা আছে নট ডিক্লার্ড ইন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। সো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের আপনারা যদি 4.3 ফর্মটা দেখে থাকেন, ওখানে বেসিক্যালি 2টা পার্ট। আমরা জানি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে কিন্তু সেলিং প্রাইস মেনশন করার কোনো জায়গা নাই বা সুযোগও নাই। আপনার ইনপুট এবং ভ্যালুয়েশনের এলিমেন্ট গুলো দেখাইতে হয়, যোগ করে টোটালটা দেখানোর কিন্তু সিস্টেম আপনার 4.3-তে নাই। তো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যেটা হয়, সেটাতে আপনার যেই আইটেমটার উপরে যে ইনপুটের ডেফিনেশন কমপ্লাই করে যেই আইটেমটা ইনপুট, সেইটাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনে ডিসকাস করতে হয়। এখন কোশ্চেনটা আসে কোন দিকে ডিসকাস করব। আপনারা যদি দেখেন এক সাইডে আছে হলো বা সাইড, যেখানে ইনপুটের ডেসক্রিপশন, আর এক সাইড ডান সাইডে আছে হলো ভ্যালিডেশনের ডেসক্রিপশন, মানে আপনার টোটাল ডিটেলস ভ্যালিডেশন। তো আপনার আলটিমেটলি কিন্তু দুইটা যোগ করলে একই হবে, কিন্তু যদি ইনপুটের আইটেমে ইনপুট হিসেবে ডিক্লেয়ার না করে আপনি ভ্যালিডেশনে ডিক্লেয়ার করে থাকেন, তখন কিন্তু আপনি সবকিছু কমপ্লাই করছেন, বাট ডিউ টু রং ডিসক্লোজ ইন 4.3, তখন আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তো এখানে এটা বলা না মানে যে নট ডিক্লার্ড ইন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে অ্যাজ এ ইনপুট রেসপেক্টিভ পার্টে যদি ডিসক্লোজ না করেন, তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। দেন আপনার বলা হয়েছে কি যে ইনপুট ট্যাক্স পেইড অন গুডস অর সার্ভিসেস ইউজড ফর প্রোডাকশন অফ এক্সেম্পটেড গুডস অর সার্ভিসেস। তো এক্সেম্পটেড তো আপনি ব্যাটই পে করতেছেন, আউটপুট ব্যাট নাই। তো ইনপুট ট্যাক্স ক্রেডিটের সবচেয়ে প্রথম শর্তটাই হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান বি অ্যাভেলড এগেইনস্ট আউটপুট ট্যাক্স। যদি আমরা বাংলায় বলি, বাংলায় আপনার বলা আছে, কি বলা আছে যে আপনার পরিশোধিত উপকরণ কর, আপনার এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে কোনো নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সর্বের উপর উৎপাদন করের বিপরীতে নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন। সো আপনার এক্সেম্পটেড এর ক্ষেত্রে আপনি যা যা পারচেস করবেন, ব্যাট পে করবেন, অল আর কস্ট, ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। দেন বলা আছে এক্সেপ্ট ম্যানুফ্যাকচারিং অফ গুডস
under contract in applicable cases, VAT paid on goods or services under the custody, possession or occupancy of other person. So ওই যে আমরা তখন বলছিলাম যে এটা ডিটেলস সেকশন 46 এ একটু ডিসকাস করব, যে আপনার যখন আমরা ইনপুট এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে দেখছিলাম যে আপনার ডিরেক্টলি প্লেস অফ আপনার ইম্পোর্ট, সাপোজ আপনি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করলেন চিটাং পোর্ট থেকে ডিরেক্টলি আপনি সাপ্লাই দিয়ে দিতে পারেন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের কাছে। সো আপনার এই জন্যই এখানে বলছে অ্যাকসেপ্ট ম্যানুফ্যাকচারিং অফ গুডস আন্ডার কন্ট্রাক্ট ইন অ্যাপ্লিকেবল কেসেস, VAT paid on goods or services under the custody, possession or occupancy of the other person. তো আপনি যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে ডাইরেক্টলি গুডসটা সাপ্লাই দিয়ে দিলেন, তো তাইলে তো এটা কার কন্ট্রোলে চলে গেল? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের কন্ট্রোলে চলে গেল। আপনার কাছে বিল অফ এন্ট্রি আছে কিন্তু গুডস আপনার কন্ট্রোলে নাই, কারণ এই গুডস দিয়ে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আপনার এই গুডস ম্যানুফ্যাকচার করতেছে। তো এই জন্য এখানে বলছে যে না, অ্যাকসেপ্ট কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। তো মানে আপনি যারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের মধ্যে গুডস ম্যানুফ্যাকচার করবে তারা ইনপুট করে যখন ফ্যাক্টরি থেকে ডাইরেক্টলি দিয়ে দিবে ওই ফ্যাক্টরিকে, তখনও আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনার ব্যাট রিটার্নের মাধ্যমে ক্লেম করতে পারবেন। বাট যদি এটা ছাড়া অন্য কিছু হয়, যেমন কি হয় যে অনেক ক্ষেত্রে কি হয়, আপনি ব্যাংকের থেকে লোন নিলেন, লোন নিয়ে আপনি ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করলে কি হয়, এই গোষ্ঠটা হয়তো চলে আসে আপনার ব্যাংকের আপনার গোডাউনে থাকে, আপনি টাকা পেমেন্ট করবেন, পার্সিয়াল বেসিসে আপনি গুডস রিলিজ করবেন। তাহলে তখন দেখা যাবে যে আপনি 100 টন ইম্পোর্ট করছেন, বাট আপনি 20 টন নিছেন, 80 টন ব্যাংকের গোডাউনে আপনার ব্যাংকের কাস্টডিতে আছে। তখন কিন্তু ওইটা আপনার কাস্টডি, পসেশন ও অকুপেন্স ও আদার পার্সন হয়ে যায়, আনটিল আদারওয়াইজ আপনার নিজের কন্ট্রোলে আসা পর্যন্ত আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। আরেকটা ক্ষেত্রে বলা আছে ইন কেস অফ সেলস প্রাইস, যদি ইনপুট প্রাইস থেকে আপনার কি ইনপুট প্রাইস হয়ে যায় বেশি, সেলস প্রাইস যদি কম হয়ে যায়, তার মানে নেগেটিভ ভ্যালুয়েশন হয়ে যায়, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। ধরা গেল যে আপনি একটা গুডস 100 টাকায় পারচেস করছেন, বিক্রি করতেছেন 90 টাকায়, তাহলে আপনার সেলস প্রাইসটা কি ইনপুট প্রাইস থেকে কম হয়ে গেছে, তো তখন আপনি বিক্রি করতে পারবেন, ওই পারচেজের সময় যে ব্যাটটা দিতেন সেটা আপনি ক্লেম করতে পারবেন না, আপনার এটাকে ডিসঅ্যালাউড হয়ে যাবে। লাস্ট যে প্রভিশনসটা বলা আছে, ইন কেস অফ ইম্পোর্ট অর গুডস রিলিজড ফার্নিশিং ব্যাংক গ্যারান্টি, VAT involved with bank guarantee portion until the causes for which bank guarantee was furnished have not been finally settled. এটা যদি একটা এক্সাম্পল দেই, যে অনেক যখন গুডস আপনি ইম্পোর্ট করেন তখন কাস্টমস অথরিটি যখন আপনাকে কি করে অ্যাসেসমেন্ট কমপ্লিট করে, তো তখন তারা এটা যখন রিভিউ করে, তো দেখা গেলো যে ঠিক আছে, আপনি বলতেছেন যে এই গুডস আমি আনলাম, এবিসি গুডসটা আনলাম, এটা এইচএস কোড হলো আপনার এইটা মানে XYZ, সাপোজ এইচএস কোড এবিসি গুডস আনছেন XYZ, কাস্টমস অথরিটি বলতেছে যে না, এই এবিসি গুড যেটা আনছেন সেটা আসলে XYZ না, এটা PQR। তখন তার সাথে কি হয়, আপনার একটা ডিসপিউট ক্রিয়েট হয়। ওই জন্য তখন একটা প্রভিশনস থাকে যে ঠিক আছে, আপনি এটাকে আরো অ্যানালাইসিস করার জন্য আপনি হয়তো ল্যাবরেটরি টেস্টে পাঠাইতে পারে, ঠিক আছে, ল্যাব টেস্টে পাঠাইলো, ল্যাব টেস্ট থেকে রিপোর্ট আসলো, দেন আপনি ডিসিশন নেবেন। তো দেখা গেল যে এই র মেটেরিয়ালটা আপনার পোর্টে পড়ে থাকবে, অথবা এই র মেটেরিয়ালটা না আসলে আপনার কি প্রোডাকশন হ্যাম্পার হবে, কারণ আপনার র মেটেরিয়াল ছাড়া প্রোডাকশন করতে পারতেছেন না। তখন আপনার প্রভিশনাল অ্যাসেসমেন্ট একটা প্রভিশনস আছে আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। তো এই প্রভিশনাল অ্যাসেসমেন্টে সাপোজ মনে করেন আপনি যেই ডিক্লারেশন দিলেন এইচএস করে, এখানে ডিউটি হয় 100 টাকা, কাস্টমস অথরিটি মনে করেন বললো যে না, এটার তো ডিউটি হয় 120 টাকা, তাহলে 100 টাকা কিন্তু দুইজনের মধ্যে ঠিক আছে, 20 টাকা হলো ডিফারেন্স। এই 20 টাকার জন্য ব্যাংক গ্যারান্টি দিবে, কাস্টমস অথরিটি আপনাকে গোষ্ঠটা রিলিজ করে দিবে। আবার যখন ওই যে রিপোর্ট আসবে তখন যদি দেখে যে না এটা আপনার ফেভারে গেছে, তাহলে ব্যাংক গ্যারান্টি রিলিজ করে দিবে। আর যদি দেখে যে না এটা আপনার ফেভারে না, এটা কাস্টমস অথরিটি ফেভারে, গভর্নমেন্ট ফেভারে, তখন এই ব্যাংক গ্যারান্টি এনক্রিজ করে টাকাটা নিয়ে যাবে। তাহলে এই যে 20 টাকার ব্যাংক গ্যারান্টি দিলেন, এটা ডিসিশন কিন্তু পেন্ডিং, এটার টাকা কিন্তু আপনি আবার পেয়ে যেতে পারেন। এখন যদি আপনি 120 টাকার উপর রিবেট নিয়ে যান, তো পরবর্তীতে যদি ব্যাংক গ্যারান্টি রিলিজ করে দেয়, তাহলে 20 টাকা আপনি বেশি রিবেট নিয়ে নিলেন 20 টাকার বেসিসে। তো এই জন্যই বলা হয়েছে যে আপনার যখন ব্যাংক গ্যারান্টি আপনার দেওয়া হয়, ইন কেস অফ ইনপুট অফ গুডস রিলিজড ফার্নিশিং ব্যাংক গ্যারান্টি, ওই ব্যাংক গ্যারান্টি আপনার কি ব্যাংক গ্যারান্টি সেটেল না হওয়া পর্যন্ত ওই পার্টের উপরে আপনি রিবেট ক্লেম করতে পারবেন না। সো দ্যাটস আর দ্য কন্ডিশনস ফর আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট। দেন আর একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার 7.5% পর্যন্ত যদি আপনার প্রাইস ইনক্রিজ হয়, যে তাইলে আপনাকে কি করতে হয়, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনের রিবেট দরকার নাই, নিউ ডিক্লারেশন দরকার হয়।
যদি আপনার টোটাল 7.5% বেশি চেঞ্জ হয়, নাহলে কি হয়, 7.5%-এর উপরে যে এডিশনাল অ্যামাউন্ট আছে ওইটা রিলেটেড ইনপুট ট্যাক্স এটা ডিসঅ্যালাউ করা হয়। দেন তিনটা সার্কামস্টেন্সেস আছে, যেই তিনটা সার্কামস্টেন্সেস ক্ষেত্রে আপনি ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারেন না। একটা হলো একুইজিশন অর ইম্পোর্ট অফ এ প্যাসেঞ্জার ভেহিকেল অর ইটস স্পেয়ার পার্টস অর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স সার্ভিস অফ সাচ ভেহিকেল। বাট এটা যদি ওই যে ইম্পোর্ট করলো তার যদি বিজনেসই হয় যে সে ইম্পোর্ট প্যাসেঞ্জার ভেহিকেল এন্ড সেল, তখন কিন্তু তার জন্য এটা ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে। একুইজিশন অর ইম্পোর্ট রিলেটেড টু এন্টারটেনমেন্ট অর ইজ ইউজ টু প্রোভাইড এন্টারটেনমেন্ট রিলেটেড ইম্পোর্ট এন্ড একুইজিশন যদি হয় তাহলে আপনি এটা ইম্পোর্ট ট্যাক্স দিতে পারবেন না। আর থার্ড হলো একুইজিশন রিলেটেড টু এ পারসনস মেম্বারশিপ অর রাইটস অফ এন্ট্রি ইন এ ক্লাব, অ্যাসোসিয়েশন অর সোসাইটি অফ এ স্পোর্টিং, সোশ্যাল অর রিক্রিয়েশনাল নেচার, ওই ক্ষেত্রে আপনি ইম্পোর্ট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। একটাই মাত্র সার্ভিস আছে যেটা আমরা অনেক সময় বলে থাকি যে এটা হলো ইতিহাসের ধারাবাহিকতা, কারণ প্রিভিয়াস ল 1991 সালের আইনে তিনটা আপনার এরকম সার্ভিস ছিল, যে ক্ষেত্রে আপনি 100 টাকার উপর সাপোজ আপনি এই যদি আমি ট্রান্সপোর্ট ধরি, এটা ট্রান্সপোর্ট 10% ব্যাট, 10 টাকা ব্যাট, আপনি 10 টাকা রিবেট পাবেন না। আউট অফ 10 80% মানে 8 টাকা রিবেট পাবেন, 2 টাকা আপনার রিবেট না। সো এই ধারাবাহিকতা তিনটা ছিল, তার মধ্যে এই আইনে একটা আছে আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিস, ওটার উপরে যদি আপনি 100 টাকার উপর 10 টাকা ব্যাট পে করেন 80% মানে 8 টাকা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন, 2 টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তারপরে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এটা আমরা আগেও একটু ডিসকাস করেছিলাম। ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি, আপনার বেয়ারিং নেম, অ্যাড্রেস এন্ড বিন নাম্বার অফ ইম্পোর্টার। আর লোকাল সাপ্লাই যখন লোকালি পারচেস করবেন সেক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস 6.3। আর যদি ইম্পোর্ট অফ সার্ভিস হয় সেটাও আমরা ডিসকাস করেছিলাম যে যেহেতু যে সার্ভিস রিসিপিয়েন্ট ব্যাগটায় সেই সার্ভিস রিসিপিয়েন্ট পে করে, তো সেই ক্ষেত্রে ট্রেজারি চালান ইজ রিকোয়ার্ড ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেমের জন্য। কিছু কিছু ক্ষেত্রে বিলকে ট্যাক্স ইনভয়েস হিসেবে কনসিডার করা হয়েছে গ্যাস, ওয়াটার, টেলিফোন, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট এন্ড ইলেকট্রিসিটি, তাদের ক্ষেত্রে আপনার ইনভয়েসটাই আপনার ট্যাক্স ইনভয়েস হিসেবে কনসিডার করা হয় ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট। তারপরে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট পেনাল্টি আপনার প্রভিশনস আছে, যে আপনি যদি যেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার কথা না সেটা যদি করে ফেলেন তাহলে মিনিমাম 50 টু ম্যাক্সিমাম 100% পর্যন্ত পেনাল্টি ইম্পোজ করতে পারে। এবং এই ক্ষেত্রে আপনার সেকশন 73-তে একটা স্পেশাল স্টেট প্রভিশনস বলা আছে যে ইফ এনি ইরেগুলারিটিস ইজ ডিটেক্টেড of taking input tax credit, an officer not below the rank of assistant commissioner can determine the amount of tax payable following the method। মানে যেটা আপনার প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেনটেন করে আপনার এসি লেভেল থেকেই আপনাকে কি করতে পারে, এটার জন্য লেটার ইস্যু করে ক্লেম করতে পারে। সো দিস আর দ্য প্রভিশনস ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট, ফুল ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেখানে টার্মস এন্ড কন্ডিশনস আছে। এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট যাব, বাট মনে হয় না আজকে সব শেষ করতে পারবো, কিছুটা পার্ট শেষ করে রাখবো। এনি কোশ্চেন? স্যার স্যার যেমন স্যার 80% স্যার রিবেট নিতে পারতেছি, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারতেছি, 20% নিতে পারতেছি না, এই ক্ষেত্রে ওই হ্যাঁ 20% কি এক্সপেন্সে চার্জ করে দিব? হ্যাঁ অবশ্যই। এবং ইন্টারেস্টিংলি আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে আমি দেখি এটা আমার এখানে আছে কিনা, এটা যদি আপনি দেখেন এই দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এখানে দেখেন এই যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন, এটা তো আপনার ফর্মটা, হ্যাঁ আপনার এই 4.3। তো 4.3-তে আমি যেটা বলতেছিলাম এর আগে, দুইটা পার্ট, এই যে এই পার্টটা হলো ইনপুটের ডিক্লারেশন আর এই পার্টটা হলো ভ্যালিডেশনের ডিক্লারেশন, এবং যোগ করার কোনো সুযোগ নাই, বাট ভ্যাট অথরিটি দুইটা যোগ করে দেখে যে আপনার প্রাইস কত। তো এখানে আপনি দেখেন ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর দেওয়া আছে,
এখানে এই ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরে 80% কর দেখেছি। মনে করেন এই 100 টাকার উপর আপনি রিবেট পেলেন কত, 100 টাকার উপর ব্যাট পে করলেন 10 টাকা, রাইট? 10 টাকা 8 টাকা আপনি রিবেট পাবেন, 2 টাকা পাবেন না। তো এখানে এই যে ইনপুট এখানে দেখাইতে হয় যেগুলোর উপর আপনি রিবেট পাবেন, আর ভ্যালিডেশনে দেখাইতে হয় যেগুলোর উপর রিবেট পাবেন না। তো আপনার যেহেতু 80 টাকার উপরে মানে 80% মানে আপনি 100 টাকার মধ্যে 80 টাকার উপর রিবেট পাবেন, 20 টাকার উপর পাবেন না। তো 80 টাকা আপনি এখানে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর হিসেবে কস্ট দেখাবেন, আর 20 টাকা যেহেতু রিবেট পাবেন না আপনি ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর হিসেবে ভ্যালুয়েশনে দেখাবেন 20 টাকা। So this is the system to discuss in input output coefficient also for 80% input tax credit. বুঝাইতে পারছি? জি স্যার। Okay. So this is স্যার the provision. হ্যাঁ, স্যার শতভাগ রপ্তানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4.3 দরকার নেই। দেওয়া দরকার নেই, না, তো না, এটা তো সেক্ষেত্রে আমরা এখানে যে হ্যাঁ, একটা কমপ্লায়েন্স আসছে যে এখন এখানে একটা রিবেট পয়েন্ট আছে, রাইট? ইউ ক্যান সে দ্যাট যে দুই জিনিস, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আপনার ডিক্লারেশন এক 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 প্রভিশন বলছে, আর সেকশন 46 বলছে আপনাকে কি, যে আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট না দিলে আপনি রিবেট পাবেন না। ঠিক আছে? সো এখানে যার জন্য ওইটা দরকারই নাই, তো সে আর এটা কিভাবে দিবে? এটা নিয়ে ফিল্ড লেভেলে অনেক সময় জটিলতা ক্রিয়েট হয়, যে আপনি এটা ইনপুট অলরেডি আউটপুট। স্যার এনবিআর এর দ্বিতীয় সচিবের কাছে আছে একটা হ্যাঁ, আমি তো বললাম যে ক্লিয়ারেন্সের এগুলা নিয়ে জন্য। অনেক অনেক জটিলতা ক্রিয়েট হয়। এই জন্য আমরা নর্মালি অনেক সময় বলে থাকি যে আপনি যদি পারেন, ইট ইজ বেটার টু সাবমিট ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর দ্য 100% এক্সপোর্টেড ইন্ডাস্ট্রি। কারণ দুই কনফ্লিক্ট আছে, কোথাও বলা নাই যে এখানে এই 46 যে আপনার তাদের জন্য ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দরকার নাই, তাদের আপনার দরকার নাই। সো এটা ফিল্ড লেভেলে একটা ভালো আপনার প্রবলেম ক্রিয়েট হয়, হচ্ছে, হয় মানে কি হচ্ছে। ইউ আর রাইট। থ্যাংক ইউ স্যার স্যার। হ্যাঁ, বলেন। লস ডিসপ্যাচেস স্যার যেটা দেখালেন, এখানে কি স্যার যেগুলো আমরা এই কিছু তো থাকে স্যার এই ক্লিয়ারেন্স সেলের জন্য স্যার বিক্রি করি, এটা তো বোঝা যাচ্ছে লোয়ার প্রাইসে বিক্রি করতে হয়। এটার সাথে কি স্যার এই স্যাম্পল যেগুলো ওগুলোও কি স্যার চলে আসবে? স্যাম্পল স্যাম্পল যা বলতে কি বুঝলাম না। স্যাম্পল স্যাম্পলের উপর তো 20,000 টাকা ছাড়া বাকিটার উপর ব্যাট দিতে হবে, এটার প্রভিশন আছেই। স্যাম্পলের ক্ষেত্রে আপনার প্রভিশন তো ডিটারমাইনই করা আছে, আপনার সেকশন অনেক 32। সময় দেখা যায় স্যার এটা স্যাম্পল বলে কিন্তু স্যার বিক্রি করা হয় স্যার কম হাফ প্রাইসে। হ্যাঁ, সো এটা বিক্রি যদি হাফ প্রাইসে করা হয়, তো ওখানে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো যে আপনার সেকশন 32 নিয়ে যখন আমরা ডিসকাস করেছি লাস্ট ক্লাসে, যে আপনার সেকশন 32-তে বলা আছে, আপনার কি বলা আছে, যে কনসিডারেশন, যে যে হচ্ছে আপনি সাপ্লায়ার এগেইনস্টে যেটা কনসিডারেশন পাবেন এটা হবে ইনক্লুসিভ অফ ট্যাক্স মানে ব্যাট। ওখান থেকে ট্যাক্স পেকশন দেওয়া বাদ দিয়ে, আপনার ট্যাক্স পেকশন বাদ দিয়ে আপনি ব্যাটের অ্যামাউন্টটা এবং ভ্যালু কি হবে সেটা ডিটারমাইন করা হবে। কনসিডারেশন যে সংজ্ঞা আছে ওখানে বলা আছে এট দ্য টাইম অফ সাপ্লাই যদি ডিসকাউন্ট দেন, তাহলে এট দ্য টাইম অফ সাপ্লাই ডিসকাউন্টে তখন আপনাকে কি করতে হবে না, ওই ডিসকাউন্টটা বাদ দিয়ে আপনি ব্যাট পে করবেন। তো এই এই একটা বেনিফিট আপনি নিতে পারেন, কিন্তু এই বেনিফিটের ক্ষেত্রে নিতে গেলে 50% যদি আপনি কমায় ফেলেন, তাহলে দুইটা জিনিসের পয়েন্ট আসে। একটা হলো আপনাকে আইনে বলা আছে 4.3 এর যে নোট আছে, যে আপনার পণ্য মূল্য বা উপকরণের যদি কি 7.5%-এর বেশি পরিবর্তন, মানে 7.5% পরিবর্তন হইলে, তাই এটা বেশি হোক বা কম হোক, তাহলে আপনাকে কি করতে হবে, রিভাইজ ডিক্লারেশন দিতে হবে। তখন আপনার যদি বেশি ডিসকাউন্ট দেন তখন রিভাইজ ডিক্লারেশন দেন নাই, এটা একটা নন কমপ্লায়েন্সের পয়েন্ট আসে, একটা পয়েন্ট। দ্বিতীয় আর একটা পয়েন্ট যেটা আসে, যে সেটা হলো যে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশন রুলস আমরা যেটা দেখছিলাম 32-তে, ওখানে ওই ডিটারমিনেশন রুলসে একটা আপনার বেঞ্চ মানে আছে, সেফ হারবার আছে। সেফ হারবার মানে যে আপনার ডিসকাউন্ট যদি 10%-এর বেশি হয়, 10%-এর মধ্যে হয়, তাহলে এটা ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশনে যাবে না। 10%-এর বেশি হইলে এটা দেখবে যে ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশনে আপনার ভ্যালুটা কত ছিল। তো এই দুই ধরনের লিমিটেশনস থাকে। এই জন্য আপনি এখনো দেখবেন যে অনেক কোম্পানি যখন ওই যে ডিসকাউন্ট দেয় 10%, 15%, তারা কি করে, ব্যাটটা কালেক্ট করে টোটাল প্রাইসের উপরে, আর ডিসকাউন্ট ওই বেস প্রাইসের উপর দিয়ে দেয়। বুঝাতে পারছি? জি স্যার। আর কিছু?
স্যার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস সেক্টর গুলো গ্রুপ অফ কোম্পানি গুলো গার্মেন্টস এর জন্য একটা আলাদা জিনিস। হ্যাঁ, গার্মেন্টসে বন্ড টু বন্ড হইলে ওইটার ক্ষেত্রে ব্যাটও হবে না, এই ধরনের প্রভিশন বলা আছে। আউটসাইড গার্মেন্টস এর কথা বলেন, ও আচ্ছা, কারণ ওখানে থ্যাংক ইউ বন্ড স্যার। লাইসেন্স থাকে, তো বন্ডেড জি লাইসেন্স স্যার। থাকে, ওখানকার অপারেশন মডেলটা এক ধরনের, এবং ওই ব্যাট হবে না, এটার এক্সেমশনও আছে, এই ধরনের ইয়েও আছে, এসআরও আছে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু যদি না হয় তাহলে পার্সিয়াল ইনপুট ট্যাক্সে আসলে যেতে পারবো না, হবে না। আমার কাছে 5 মিনিট টাইম আছে, তো যদি বলেন আমি 5 মিনিট একটু ডিসকাস করে রাখতে পারি, ইজ বেটার। আর স্যার ওভারভিউ দিয়ে রাখেন স্যার। আচ্ছা, ফাইন। সো পার্সিয়াল ইনপুট ট্যাক্স এর প্রভিশনের সাথে শুরুতেই বলতেছিলাম যে আপনার যদি, যে আপনি হয়তো একসাথে ট্যাক্সেবল গুডস সাপ্লাই করেন, এক্সেম্পটেড গুডস সাপ্লাই করেন। সো কমন যেগুলা আপনার ইউজ হচ্ছে ফর আপনার ওই প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে ওইটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য যে মেকানিজমটা, সেটা একটা ফর্মুলার মাধ্যমে আপনার ইউজ করা হয়, এই ডিটারমাইন করা হয়, যেটা পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনার প্রভিশন সেকশন 47-এ ডিটারমাইন করা আছে। তো পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আপনার একটা বড় চেঞ্জ আছে, মানে এটা প্রিভিয়াসলি চেঞ্জ হয়েছে, প্রথম যখন যেটা ছিল সেটার পরিবর্তে, যে আপনার পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটে একটা সেকশন 47-এর সাবসেকশন 1-এর পথে একটা প্রভিশন বলা আছে, যে আপনার ওই যে আমরা বলছিলাম না, যে যদি ব্যাংকিং চ্যানেলে আপনার পেমেন্ট না হয়, তাহলে আপনি কি করবেন, আগে রিবেট নিবেন, তারপরে আপনি আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবেন। সো দ্যাট আপনার আগে রিবেট নিছেন, বেনিফিট বেশি নিছেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিছেন, লাইবিলিটি আলটিমেটলি জিরো হয়ে যায়। তো পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার সিস্টেমটা কিন্তু এরকম। কিরকম, এই যে এখানে ডিফাইন করা আছে যে এনি রেজিস্টার্ড পারসন হু সাপ্লাইজ গুডস অর সার্ভিসেস। ও আরেকটা জিনিস বলতেছিলাম, যে পার্সিয়াল ইনপুট ট্যাক্স এটা শুধু যে এক্সেম্পটেড সেটার জন্য কিন্তু না। এখন মনে করেন আপনার 5টা গুডস, 5 ধরনের গুডস আছে, কোনটাতে 15% দেন, কোনটাতে 7.5%, কোনটাতে 10% দেন, ঠিক আছে? তো ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট তো ওনলি অ্যালাউড 15 এবং 0-তে, মানে এক্সপোর্টের 0-তে, আদার কেসে তো অ্যালাউড না। তো যখন আপনি রিডিউস রেটে ব্যাট পে করলেন, তখন সেখানে তো আপনার কি হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি অ্যালাউড না। তো সেই ক্ষেত্রেও আপনার এই পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নট অনলি ফর এক্সপোর্ট, মানে 15 অথবা 0 এক্সপোর্ট ছাড়া বাকি সব ক্ষেত্রেই পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ফর্মুলাটা যদি মিক্স করে থাকেন তাহলে অ্যাপ্লিকেবল হয়। তো এই জন্য এখানকার প্রভিশনসটা হলো যে এনি রেজিস্টার্ড পারসন হু সাপ্লাইজ গুডস অর সার্ভিসেস অফ স্ট্যান্ডার্ড রেট or reduced rate or specific tax or exempted or zero rate or some of above or all of above, ITC can be taken on paid VAT against input for zero rated or standard rated supply of goods or services. So ITC আপনাকে নিতে হবে কি বেসিসে, যে আপনি পাবেন হলো শুধুমাত্র আপনার 15% স্ট্যান্ডার্ড রেট or জিরো রেটেড। তো সেই জন্য বলা হয়েছে, ITC shall be taken in compliance with section 46 against total input at the end of respective tax period. Increasing adjustment shall be made against input of supplied goods or services of reduced rate, specific tax exempted, some of above or all of above। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি ওই আপনার ব্যাংকিং চ্যানেলের পেমেন্টের মতোই আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ফার্স্টে ক্লেম করবেন, আর যতটুকু আপনি ক্লেম করার যোগ্য না সেটাকে আপনি কি করবেন, এট দ্য এন্ড অফ দ্য ট্যাক্স পিরিয়ড আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনি অ্যাডজাস্টমেন্ট দিবেন, সো দ্যাট আলটিমেটলি বেনিফিট ইজ জিরো। এবং এই ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা ফর্মুলা আছে, যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটের এন্টারটেনমেন্ট না হন হোল, তাহলে ফর্মুলাটা হলো আই মাল্টিপ্লাইড বাই টি বাই এ। এই আই হলো একটা পার্ট, এখানে দুইটা পার্ট, আই হলো একটা পার্ট, টি বাই এ হলো আরেকটা পার্ট, কারণ টি বাই এ এর অনেকগুলো ফ্যাকশনের উপরে এই ফর্মুলাটা ডিপেন্ড করে। তো এই জন্য আই মাল্টিপ্লাইড বাই টি বাই এ, আই হলো আপনার টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট দুইন দ্য ট্যাক্স পিরিয়ড, মানে আপনার টোটাল অপারেশনস এর ট্যাক্স ইনপুট ট্যাক্স ক্রেডিট কত সেইটা। টি হলো value of all supplies where registered person is eligible to take ITC in terms of section 46. So T হলো ওই সাপ্লাইটা যতটুকু সাপ্লাইয়ের উপরে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারেন, মানে 15% হারে অথবা এক্সপোর্ট জিরো হারে। আর এ হলো আপনার টোটাল সাপ্লাইস, এই ট্যাক্স পিরিয়ডে
আপনার 15%, জিরো, রিডিউস রেট যা আছে এই সবটা হলো এ। তার মানে এ হলো ভ্যালু পেইড এগেইনস্ট অল সাপ্লাইজ ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড। সো এই ফর্মুলা বেসিসেই আপনার এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের অ্যামাউন্টটা ডিটারমাইন করা হয়, যেখানে এই ফর্মুলাটা দুইটা পার্টে ডিভাইড, ওয়ান ইজ আই, মানে আই হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট কতটুকু, আর একটা পার্ট হলো টি বাই এ, মানে টি হলো যতটুকুর উপর আপনি এন্টাইটেলমেন্ট ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর এ হলো টোটাল। তো এই হলো ফর্মুলা। বেসড অন দ্যাট সাবসিকুয়েন্টলি আমরা বাকি প্রভিশন গুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই হলো আজকে এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট পর্যন্ত ডিসকাশন। ওকে, তো নেক্সট ক্লাসে যখন আমরা স্টার্ট করব, আমাদের একটা পার্ট ফার্স্ট থাকবে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের উপরে যেই ম্যাথ গুলা আপনার লাস্ট 2-3টা এক্সামে আসছে, সেগুলো আমরা ফার্স্ট ইনপুট ট্যাক্স ক্রেডিট ডিসকাস করব, দেন আমরা পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে সেকেন্ড ডিসকাশন স্টার্ট করব। তাইলে ইনপুট ট্যাক্স ক্রেডিট রিলেটেড যেই আপনার কোশ্চেনের সলিউশন গুলো আছে সেগুলা ইনস্ট্যান্টলি সলভ হয়ে যাবে, মানে নট এট দ্য এন্ড অফ দ্য লাস্ট, এট দ্য এন্ড অফ দ্য লাস্ট হয়তো দেখা যাবে যে আপনার মেমোরাইজ করতে আবার কষ্ট হইতে, মানে রিকল করতে কষ্ট হইতে পারে। ওকে, ঠিক ওকে আছে স্যার, স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। Thank you.